আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে আজকের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায় রয়েছে নগদ প্রবাহ বিবরণী, সেই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে মূলত আমরা নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে বিস্তারিত জানবো। এই অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করার পর আমরা 2টি সৃজনশীল সলভ করব এবং পাশাপাশি এই অধ্যায় সংশ্লিষ্ট 20টি বিগত বোর্ড প্রশ্ন আমরা সলভ করে তোমাদেরকে বুঝিয়ে দিব পুরো অধ্যায়টা। অর্থাৎ এই এক ক্লাসের মাধ্যমে আমরা বেসিক, এমসিকিউ এবং সিকিউ তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা ক্লাসটি করছো তাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে, যারা তোমরা ব্যবসায় শিক্ষা বিভাগের আছো, তোমাদের যারা সহপাঠী রয়েছে, যারা বন্ধু রয়েছে, তাদের কাছে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবা এবং পাশাপাশি তোমার বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। তো আমাদের ক্লাসে প্রথমে আমাদের নগদ প্রবাহ বিবরণী কি, এইটি মূলত আমাদেরকে জানতে হবে। তো দেখো, নগদ প্রবাহ বিবরণীর কাজ কি? নগদ প্রবাহ বিবরণী ইংরেজি হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা ইংরেজিতে বলে থাকি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ইংরেজিতে কি বলে থাকি? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বাংলা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। একটি নির্দিষ্ট হিসাবকালে কোনো প্রতিষ্ঠানের নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান সংক্রান্ত যাবতীয় যে আর্থিক বিবরণীর মাধ্যমে দেখানো হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট হিসাবকালে, দেখো একটা নির্দিষ্ট হিসাবকালে, এটা কতদিনের জন্য করা হয়? একটা হিসাবকাল বা 1 বছর সময়ের জন্য করা হয়। এর মাধ্যমে আমরা কি প্রকাশ করি? নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান, নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান সংক্রান্ত প্রতিবেদন যে বিবরণীর মাধ্যমে বা যে আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা প্রকাশ করি তাকে আমরা মূলত বলছি নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী, এই নগদ প্রবাহ বিবরণী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক হিসাব মান 7 অনুযায়ী করা হয়, IAS 7 অনুযায়ী করা হয়। IAS 7 অনুযায়ী আমরা মূলত নগদ প্রবাহ বিবরণী করে থাকি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অথবা IAS 7 অনুযায়ী। এরপরে দেখো, নগদ প্রবাহ বিবরণী তৈরির জন্য নগদ প্রবাহকে 3টি প্রধান শ্রেণীতে বা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি IAS 7 অনুযায়ী। তাহলে IAS 7 অনুযায়ী আমরা নগদের যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রমকে 3টি প্রধান খাতে বা 3টি প্রধান শ্রেণীতে ভাগ করতে পারি। এরপর দেখো, নির্দিষ্ট ছকে উপস্থাপন করতে হয়। এই যে শ্রেণী বিভাগ, এটা নির্দিষ্ট ছক রয়েছে আমাদের IAS 7 অনুযায়ী, সেটিতে আমাদের উপস্থাপন করতে হবে। এই যে 3টি প্রধান ক্যাটাগরি বা খাত বললাম, সেই 3টি ক্যাটাগরির নাম হচ্ছে, প্রথমটি হচ্ছে আমরা পরিচালন কার্যাবলী বলি। প্রথম যে কার্যাবলী রয়েছে সেটি পরিচালন কার্যাবলী। এরপরে যেটি রয়েছে বিনিয়োগ কার্যাবলী এবং তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে অর্থ সংস্থান কার্যাবলী। এখান থেকে প্রায় এমসিকিউ আসে যে নিচের কোনটি নগদ প্রবাহ বিবরণীর কার্যাবলী নয়, তখন এই 3টি দেয় সাথে আরেকটি যোগ করে দেয়। তো তোমাদের যেটা অতিরিক্ত থাকবে সেটা অ্যান্সার করতে হতে পারে, অথবা বাইরে থেকে 3টি দিয়ে এখান থেকে যে কোনো একটি দিতে পারে বা 2টি দিতে পারে, তখন A+B বা ক+খ এরকম অ্যান্সার আসতে পারে। তো এই 3টি কার্যক্রম সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। তো তোমরা আবারও বলছি তোমাদেরকে, তোমাদের বোঝার সুবিধার্থে, যে নগদ প্রবাহ যে কার্যাবলী রয়েছে সেখানে আমরা 3টি প্রধান শ্রেণীতে ভাগ করে নিই। একটি হচ্ছে পরিচালন কার্যাবলী, একটি হচ্ছে বিনিয়োগ কার্যাবলী এবং আরেকটি হচ্ছে অর্থ সংস্থান কার্যাবলী। তোমরা যদি ইংরেজিতে জানতে চাও তাহলে এটাকে আমরা বলি অপারেটিং অ্যাক্টিভিটিস। কি বলি? অপারেটিং অ্যাক্টিভিটিস। কি বলি? পরিচালনের ইংরেজি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে পরিচালন কার্যাবলীকে আমরা ইংরেজিতে বলি অপারেটিং অ্যাক্টিভিটিস। অনেক সময় এমসিকিউগুলোতে ইংরেজি শব্দ জুড়ে দেয়, তো তোমরা তখন কনফিউজ হয়ে যায়। বিনিয়োগকে বলা হয় ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। ইনভেস্টমেন্ট, বিনিয়োগকে কি বলা হয়? দ্বিতীয় যেটি রয়েছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। এবং একেবারে শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, এরপর দেখো, আমরা এই 3টি সম্পর্কে এখন বিস্তারিত জানবো, প্রত্যেকটি আলাদা আলাদা করে, এবং কোনটার মধ্যে কোন কার্যাবলী বা কোন কোন হিসাবগুলো যাবে সেগুলো আমরা একটু দেখব। তো দেখো, প্রথমে যেটি আমরা পড়ছিলাম যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এবং আমি বলেছিলাম তোমাদের যে এটাকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। নেট লাভ বা লোকসান নির্ণয়ের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন ও ঘটনাকে পরিচালন কার্যক্রম বলে। তাহলে নেট লাভ ও লোকসান নির্ণয়ের সাথে সংশ্লিষ্ট যে কার্যক্রম রয়েছে, তাহলে নেট লাভ বের করার জন্য আমরা কি করি? আমরা বিক্রয় করি, আমরা ক্রয় সংক্রান্ত যে খরচগুলো রয়েছে সেগুলো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে দেখাই। এরপরে কি করি? আমরা যে খরচগুলো রয়েছে, অপরিচালন আয় ব্যয়, এগুলো আমরা দেখাই। তো এগুলোই মূলত অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এই অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি যাবে দেখো, আন্তঃপ্রবাহ কখন ঘটবে, অর্থাৎ আমাদের কাছে নগদ কখন আসবে। তো নগদ প্রবাহ বিবরণীর কাজটা হচ্ছে নগদ টাকা নিয়ে। কি নিয়ে? নগদ টাকা নিয়ে। এখানে অন্য কোনো কিছু তোমাদের মাথায় আনা যাবে না। এখানে নগদ টাকা বাড়লে বা আমাদের কাছে আসলে সেটাকে আমরা আন্তঃপ্রবাহ বলবো বা ইনফ্লো বলবো, আর নগদ টাকা আমাদের কাছ থেকে চলে গেলে সেটাকে আমরা আউটফ্লো বলবো বা নগদ বহিঃপ্রবাহ বলবো। তো এই দুইটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা সম্পদ এবং নগদের মধ্যে বেশ এলোমেলো করে ফেলি। যেমন প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলে আমরা মনে করি যে নগদ টাকা মনে হয় আমাদের কাছে বৃদ্ধি পাচ্ছে, আসলে কিন্তু এরকম না। ধারণাটাকে পুরো
পুরোপুরি উল্টো। আমরা যখন করব আর একটু বিস্তারিত পড়বো তখন তোমরা সেগুলো দেখতে পারবা। তো দেখো পরিচালন কার্যক্রমের থেকে কি কি নগদ প্রবাহ হতে পারে? পণ্যদ্রব্য বিক্রয় হতে প্রাপ্তি, তাহলে আন্তঃপ্রবাহের মধ্যে আসছে বিক্রয় হতে প্রাপ্তি। এবার দেখো সেবা প্রদান বাবদ আমরা যে প্রাপ্তি ঘটে, সেবা প্রদান বাবদ প্রাপ্তি, সেবা প্রদান বাবদ প্রাপ্তি, তাহলে বিক্রয় বা সেবা প্রদান বাবদ প্রাপ্তি হলে আমাদের নগদ আন্তঃপ্রবাহ ঘটে। এরপর দেখো সুদ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, অর্থাৎ এই যে অপারেটিং বা আমাদের যে মূল কার্যক্রম যেটা দিয়ে আমরা আয় করি, সেই কার্যক্রম থেকে কোনো প্রাপ্তি ঘটলে সেটাকে আমরা বলছি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ। আর বহিঃপ্রবাহের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? ক্রয় বাবদ পরিশোধ, বেতন, মজুরি, আয়কর পরিশোধ, অন্যান্য পরিচালন ব্যয়, অর্থাৎ পরিচালন ব্যয়ের মধ্যে যা যা যায় সব কিছু, এবং সুদ পরিশোধ। ওকে, এরপরে দেখো এরপরে যে দ্বিতীয় কার্যক্রম আমাদের ছিল সেটি হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। কোন কার্যক্রম? বিনিয়োগ কার্যক্রম থেকে আমাদের যে নগদ প্রবাহ রয়েছে সেটি। তো দেখো দীর্ঘমেয়াদী সম্পত্তির ক্রয় বিক্রয় কার্যক্রমকে বিনিয়োগ কার্যক্রম বলে। দীর্ঘমেয়াদী সম্পত্তির ক্রয় বিক্রয় কার্যক্রমকে দীর্ঘমেয়াদী সম্পত্তির ক্রয় বিক্রয় কার্যক্রমকে, অর্থাৎ আমাদের কাছ থেকে কোনো যদি স্থায়ী সম্পদ বা নন কারেন্ট অ্যাসেট যেগুলো রয়েছে বা স্থায়ী সম্পদ যেগুলো রয়েছে সেগুলো যখন চলে যায়, আমরা যখন বিক্রি করে দিই, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে যে আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ আন্তঃপ্রবাহ বলি, যখন আমরা স্থায়ী সম্পদ বিক্রি করে দিই। আর যখন স্থায়ী সম্পদ ক্রয় করে আমাদের কাছে আনি সেটাকে বলি আমরা নগদ বহিঃপ্রবাহ। সেটাকে আমরা কি বলি? নগদ বহিঃপ্রবাহ। কারণ আমাদের সম্পদ আনতে গেলে আমাদেরকে নগদ টাকা খরচ করতে হয়। তো দেখো বলছে জমি, প্লান্ট, ইকুইপমেন্ট বিক্রয় হতে প্রাপ্ত অর্থ, তাহলে এগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। এগুলো বিক্রি করলে যে অর্থ পাই সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে। জমি, প্লান্ট ও মেশিনারিজ বিক্রয়, জমি, প্লান্ট ও মেশিনারিজ বিক্রয়, জমি, প্লান্ট ও মেশিনারিজ বিক্রয়। এবার দেখো অন্য কোম্পানিতে বিনিয়োগকৃত শেয়ার, বন্ড ইত্যাদি সিকিউরিটিজ বিক্রয়। তাহলে অন্য কোম্পানির যদি কোনো বিনিয়োগ থাকে শেয়ার, বন্ড বা সিকিউরিটিতে, সেগুলো যদি আমরা বিক্রি করে দিই সেখান থেকে আমাদের বড় একটা অংশ নগদে রূপান্তর হয়। এরপর দেখো অন্য কোম্পানির প্রদত্ত ঋণের আসল আদায়, তাহলে আমরা যদি কোনো ঋণ প্রদান করি সেখান থেকে যদি ঋণের অর্থ প্রাপ্তি ঘটে, কিন্তু যদি সুদ প্রাপ্তি ঘটে সেটা পরিচালন কার্যক্রম হয়ে যেত, ঋণের সুদ। এরপরে দেখো নগদ বহিঃপ্রবাহ, জমি, প্লান্ট, মেশিনারিজ ক্রয়, এগুলো ক্রয় করলে আমাদের নগদ বহিঃপ্রবাহ ঘটে, অর্থাৎ নগদ টাকা চলে যায়। অন্য কোম্পানির শেয়ার, বন্ড ইত্যাদি সিকিউরিটিজ ক্রয়, অন্য কোম্পানিকে ঋণ প্রদান, তাহলে এগুলো হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে। এখন এখানে আরেকটা বিষয় তোমাদের বোঝার আছে, সেটা হচ্ছে এই যে নগদে যে আমরা স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করি, অনেক সময় কি হয়, আমরা বিক্রয় করতে যে ক্ষতির সম্মুখীন হয়। ধরো আমাদের একটা সম্পদ কিনেছিলাম 15 লক্ষ টাকায়, সেটা ধরো আমি হচ্ছে কয়েক বছর ব্যবহার করেছি, এখন আমার ওটা বই মূল্য বা অবচয় বাদ দেওয়ার পর, আমার পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়ার পর আমার মূল্য আছে 9 লক্ষ টাকা। তো এটা যদি আমি 10 লক্ষ টাকায় বিক্রি করি, এখানে কিন্তু 1 লক্ষ টাকা লাভ হচ্ছে, এখানে আমাদের 1 লক্ষ টাকা লাভ হচ্ছে। আবার যদি 8 লক্ষ টাকা বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। তো এই যে আমাদের স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, এইটা কিন্তু আমাদের এই বিনিয়োগ কার্যক্রম না। স্থায়ী সম্পদ বিক্রয় হতে যতটুকু অর্থ প্রাপ্ত হবে সেটুকু হচ্ছে আমাদের কি, সেটুকু হচ্ছে প্রাপ্তি, সেটা বিনিয়োগ কার্যক্রম। কিন্তু লাভ বা ক্ষতি হলে সেটা কিন্তু পরিচালন কার্যক্রম। সেটা কোন কার্যক্রম? পরিচালন কার্যক্রম। তাহলে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, স্থায়ী সম্পদ এই যে সম্পদগুলো দেখতেছো, এই সম্পদ বিক্রয়জনিত যদি লাভ হয়, সম্পদ বিক্রয়জনিত লাভ হচ্ছে কি হবে? লাভ হলে সেগুলো কি হবে? পরিচালন কার্যক্রমে যাবে, কার্যক্রম। ওকে, তো বিক্রয়জনিত লাভ যাবে কোথায়? পরিচালন। ক্ষতি হলে কোথায় যাবে? পরিচালন কার্যক্রমের কোথায় যাবে? বহিঃপ্রবাহে যাবে। ওকে, এরপর বলছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়। অর্থায়ন কার্যক্রম থেকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? বলছে অর্থায়ন কার্যক্রম বলতে মূলত ইকুইটি মূলধন ও ঋণের পরিমাণ ইত্যাদি উপাদানের পরিবর্তনের ফলে যে নগদ প্রবাহ ঘটে সেটাকে বোঝায়। এরপর দেখো নগদ আন্তঃপ্রবাহ, তাহলে আমরা অর্থায়ন কার্যক্রমে কি কি নগদ আন্তঃপ্রবাহ পাই? ইকুইটি সিকিউরিটিজ, অর্থাৎ শেয়ার ইস্যু বা বিক্রয়, শেয়ার মূলধন বিক্রয়ের মাধ্যমে বা শেয়ার বিক্রয়ের মাধ্যমে আমরা যে শেয়ার মূলধন পাই, সেটা মূলত আমাদের নগদ আন্তঃপ্রবাহ। কোন কার্যক্রম? অর্থায়ন কার্যক্রম। বন্ড বা ডিবেঞ্চার ইস্যু বাবদ অর্থ, ঋণ গ্রহণ বাবদ যে মূল টাকা পাই, ঋণের যে মূল টাকা। অগ্রাধিকার শেয়ার ইস্যু, নোট ইস্যু। আর এখানে বহিঃপ্রবাহ কি কি আছে? অর্থায়ন কার্যক্রমের মধ্যে লভ্যাংশ প্রদান হচ্ছে আমাদের বহিঃপ্রবাহ, বন্ড বা দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ হচ্ছে আমাদের বহিঃপ্রবাহ, সাধারণ শেয়ার পুনঃক্রয়। এই সাধারণ শেয়ার পুনঃক্রয় মানে কি? ট্রেজারি স্টক ক্রয়। এটাকে কি বলি আমরা? নিজের শেয়ার যখন আমরা নিজেরাই ফেরত নিই সেটাকে আমরা বলি ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক। কি বলি? ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক।
ট্রেজারি স্টক। ওকে, তো এই ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক হচ্ছে নগদ বহিঃপ্রবাহের উদাহরণ, অর্থাৎ আমার শেয়ার আমি কিনে নিলাম, নগদ টাকা তাদেরকে দিয়ে দিলাম। এবার দেখো অগ্রাধিকার শেয়ারের অবসায়ন। অগ্রাধিকার শেয়ারের অবসায়ন মানে কি? অগ্রাধিকার শেয়ার শেষ করে দেওয়া, অর্থাৎ তাদেরকে টাকা ফেরত দেওয়া অগ্রাধিকার শেয়ারের। বন্ডের অবসায়ন, অর্থাৎ বন্ড আমরা বিক্রি করেছিলাম সেটা আবার কি ফেরত নিয়ে নেওয়া। তো এই ছিল আমাদের 3টা কার্যক্রমের অ্যাক্টিভিটি। তো এই যে অ্যাক্টিভিটিসগুলা বা কোন কার্যক্রমের মধ্যে কোনগুলা যাবে, এগুলো থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ আসে। বিগত সালগুলোতে তোমাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়টা সম্ভবত ছিল না, তো তোমাদের এই অধ্যায়টা অনেকদিন করা লাগেনি, কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে, এখান থেকে এমসিকিউ আসলে অবশ্যই আমাদের এই 3টা কার্যক্রম ভালোভাবে পড়তে হবে, নাহলে এমসিকিউ তো পারবাই না, সৃজনশীলও সলভ করতে পারবা না। তো এই জন্য আলাদা করে মূলত এই 3টি কার্যক্রম দেখানো। আমি একটু স্টার মার্ক করে দিই, তোমরা অবশ্যই এই 3টা কার্যক্রম একটু খাতায় লিখবা। 3টা কার্যক্রমই অবশ্যই খাতায় লিখবা। কি করবা? খাতায় লিখবা এবং ভালো করে পড়বা, যেন এই 3টা কার্যক্রমের মধ্যে কোনটা কোথায় আছে এগুলো যেন এমসিকিউতে আসলে পারো। যেমন তোমার প্রশ্ন আসতে পারে সাধারণ শেয়ার পুনরায় ক্রয় বা ট্রেজারি স্টক ক্রয়, তখন কোনটি ঘটবে, কোন কার্যক্রমের অন্তর্গত হবে? তখন তোমাকে বলতে হবে এটি নগদ বহিঃপ্রবাহ এবং কি নগদ বহিঃপ্রবাহ। এমসিকিউতে যদি আসে এটা হচ্ছে অর্থায়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত। কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? অর্থায়ন কার্যাবলী বা অর্থায়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত। প্রশ্ন আসতে পারে ঋণ গ্রহণ কোন ধরনের কার্যাবলীর অন্তর্ভুক্ত? তাহলে তোমাকে বলতে হবে অর্থায়ন কার্যক্রম। প্রশ্ন আসতে পারে যে অন্য কোম্পানিতে বিনিয়োগকৃত শেয়ার বন্ড ইত্যাদি সিকিউরিটি বিক্রয়, তাহলে বিক্রয় করলে তোমার আন্তঃপ্রবাহ হয় এবং এটা বিনিয়োগ কার্যক্রম, এটাও তোমাকে বলতে হবে। পরিচালন কার্যক্রম থেকে আসতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যেটি হচ্ছে আমাদের নিট মুনাফা থেকে আমরা যখন অবচয় নির্ণয় করি, নিট মুনাফার সাথে অবচয়টা কি করি, এটা যোগ করি নাকি বিয়োগ করি, এটা আমরা দেখব প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতিতে আমরা কিভাবে করতে পারি, সেই বিষয়গুলো এখন তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো আমাদের এই যে নগদ প্রবাহ বিবরণী করার পদ্ধতি আছে 2টা। কয়টা পদ্ধতি আছে? 2টা। একটা প্রত্যক্ষ পদ্ধতি আর একটা পরোক্ষ পদ্ধতি। একটি পদ্ধতি কি? প্রত্যক্ষ, আর একটি পরোক্ষ। এখন এই 2টা পদ্ধতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তার পূর্বে আমরা একটু অনগদ কার্যক্রম সম্পর্কে জেনে নিই। গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম। কোন ধরনের কার্যক্রম? অনগদ কার্যক্রম। এই ধরনের এমসিকিউ আসতে পারে। এই যে স্লাইডটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ এর জন্য। কিসের জন্য? এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য, এমসিকিউতে এখান থেকে অনেক প্রশ্ন আসে যে নিচের কোনটি অনগদ কার্যক্রম? কোন ধরনের কার্যক্রম? অনগদ কার্যক্রম। বলছে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু। স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য যদি শেয়ার ইস্যু করা হয় তাহলে আমাদের শেয়ার মূলধন বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের একটা সম্পত্তি অর্জন হয়, ফলশ্রুতিতে কোনো নগদ টাকার আদান প্রদান হয় না, এই জন্য আমরা বলছি অনগদ লেনদেন। বন্ড বা ঋণপত্রকে সাধারণ শেয়ারে রূপান্তর। তাহলে বন্ড বা ঋণপত্রকে আমরা যখন সাধারণ শেয়ারে রূপান্তর করি তখন কি হয়? আমাদের ওই দায়টা ডেবিট হয় এবং পাশাপাশি শেয়ার মূলধন ক্রেডিট হয়ে যায়। তো এর ফলেও কিন্তু আমাদের নগদ অর্থের কোনো আগমন বা নির্গমন ঘটে না। স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য বন্ড ইস্যু, তাহলে এইটা আর এই যে শেয়ার ইস্যুর মতোই হবে, অর্থাৎ ঋণ নেওয়ার মাধ্যমে আমরা কি করলাম? শেয়ার দিলাম। তো এটা কি হবে? এটা কোনো ধরনের কি হবে না, আমাদের নগদ কার্যক্রমকে প্রভাবিত করবে না, নগদ টাকার কোনো পরিবর্তন করবে না। এরপরে দেখো পুরনো স্থায়ী সম্পত্তির বিনিময়ে নতুন স্থায়ী সম্পত্তি ক্রয়, অর্থাৎ আমরা একটা সম্পত্তি দিয়ে দিলাম, এর পরিবর্তে আর একটা কম মূল্যের সম্পত্তি নিলাম। তো এটার মাধ্যমে আমরা মূলত কি করি? একটা পুরাতন সম্পত্তি বিনিময়ে আর একটা নতুন সম্পত্তি কিনে আনি, হয়তো বা সেটা কম মূল্যের হতে পারে। আমার একটা সম্পদ ছিল পুরাতন মূল্য, যেটা মূল্য ছিল অনেক কম, অনেক বেশি, কিন্তু তার বদলে আমরা একটা নতুন সম্পদ নিলাম যেটার মূল্য অনেক কম। তো এটার মাধ্যমে কিন্তু কোনো নগদ অর্থের আগমন বা নির্গমন ঘটে না। অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করলে আমাদের কোনো নগদ অর্থের আদান প্রদান ঘটে না। অনগদ সম্পদের বিনিময়, তারপর দেখো অনগদ সম্পদের বিনিময়, তারপর দেখো ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলে এখানে কিন্তু কি নগদ অর্থ আমাদের প্রদান ঘটছে না। তাহলে এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম। ওকে, এরপরে দেখো নগদ প্রবাহ বিবরণীর নমুনা ছক। এখন আমরা শিখবো যে তোমাদের 2টা পদ্ধতির কথা বলেছিলাম নগদ প্রবাহ বিবরণী। তো এই 2টা পদ্ধতি, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রথমে আমরা শিখবো পরোক্ষ পদ্ধতি। নগদ প্রবাহ বিবরণীর পরোক্ষ যে পদ্ধতি রয়েছে সেইটা প্রথমে শিখবো। তো আমরা 2টা পদ্ধতি বলছি। কয়টা পদ্ধতি? 2টা। একটি হচ্ছে পরোক্ষ আর একটা হচ্ছে প্রত্যক্ষ। তো পরোক্ষ পদ্ধতিতে কি হয়? পরোক্ষ পদ্ধতি আমরা কখন বুঝবো পরোক্ষ পদ্ধতিতে এসেছে, সেটার একেবারে সহজ উপায় হচ্ছে আমাদের নিট মুনাফা দেওয়া থাকবে। পরোক্ষ পদ্ধতিতে বললে আমাদের কি দেওয়া থাকবে? নিট মুনাফা দেওয়া থাকবে। তাহলে নিট মুনাফা দেওয়া থাকলে আমরা পরোক্ষ পদ্ধতিতে করব, এবং সেক্ষেত্রে আমাদের শুরুটা কি দিয়ে হবে? দেখো শুরুতে আমরা কতে শুরু করব হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়, অর্থাৎ আমরা 3টা কার্যক্রম দেখেছিলাম, পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন। তো সেই পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য যদি পরোক্ষ পদ্ধতি ব্যবহার করি আমাদের শুরুটা হবে নিট
ক্ষতি, নিট লাভ বা ক্ষতি থেকে। কি দিয়ে শুরু হবে? নিট লাভ বা ক্ষতি থেকে শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, নিট লাভ বা ক্ষতি দিয়ে আমরা শুরু করব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টেপ। এটা আমরা সেকেন্ড কলামে রাখবো। যদি নিট লাভ বা ক্ষতি হয়, ক্ষতি হইলে আমরা ব্র্যাকেটে দিব, ক্ষতি হইলে আমরা ব্র্যাকেটে বা মাইনাস সাইন আকারে দিব। এবার দেখো নিট আয় দিয়ে যে আমরা শুরু করলাম, এইটাকে যদি আমরা পরিচালন কার্যক্রমে নিট নগদ প্রবাহে পরিণত করতে চাই বা রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কি হচ্ছে আমাদের সমন্বয় করতে হবে, সেই বিষয়গুলো এখানে রয়েছে। তো দেখো আমাদেরকে নিট মুনাফাকে যদি আমাদের পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহে রূপান্তর করতে হয়, সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে অবচয় খরচকে যোগ করতে হয়। কি করতে হয়? অবচয় যে খরচ রয়েছে সেটি যোগ করতে হয়। তো অবচয় খরচ কেন যোগ করব? আমার প্রশ্ন হলো, অবচয় তো একটা খরচ, এটা কেন যোগ করব? অবচয় খরচ একটা অনগদ লেনদেন। অবচয় খরচ একটা কি লেনদেন? অনগদ লেনদেন। অর্থাৎ এর মাধ্যমে আমাদের নগদ টাকা চলে যায় না, এর মাধ্যমে আমাদের কি হয় না? নগদ টাকা আমাদের বহিঃপ্রবাহ ঘটে না। আমরা একটা হিসাব করে নিই, আমরা একটা কি করি, অনুমানের উপর ভিত্তি করে, হয়তোবা সরলরৈখিক, হয়তোবা ক্রমহ্রাসমান জের, কোনো একটা পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয় করে ওই টাকাটা কি করি, পুঞ্জীভূত অবচয় নামক একটা সঞ্চিতি হিসাবে কি করি, রেখে দিই। অর্থাৎ আমাদের এই সম্পদটা যখন শেষ হয়ে যাবে, এটার আয়ুষ্কাল যখন শেষ হয়ে যাবে, তখন ওটা আমরা পুনঃস্থাপন করবো। অর্থাৎ এর মাধ্যমে আমাদের নগদ টাকা আমাদের কাছ থেকে কিন্তু চলে যাচ্ছে না, একটা তহবিলে বা একটা সঞ্চিতি তহবিলে রয়ে যাচ্ছে। এজন্য আমরা যে নগদ আমরা যে বিয়োগ করেছি খরচটা, সেটা আমাদের কাছ থেকে যদিও যাচ্ছে না, এই জন্য আমরা নগদ বের করার জন্য এটা যোগ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে অবচয় অবলোপন, অবচয় অবলোপন এগুলো কি করব? যোগ করব। এরপর দেখো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হইলে সেটা কি করব? স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হলে সেটাও যোগ করব। এই যে ক্ষতি, এই ক্ষতির ফলে আমাদের কোনো টাকা যায় না। এরপর দেখো স্থায়ী সম্পদের বিক্রয়জনিত লাভ। স্থায়ী সম্পদের বিক্রয়জনিত লাভ থাকলে সেটা আমাদেরকে বিয়োগ করতে হবে। স্থায়ী সম্পদের বিক্রয়জনিত লাভ থাকলে সেটা আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এর কারণ আমরা এটা কিন্তু বিনিয়োগ কার্যক্রমের মধ্যে একবার অন্তর্ভুক্ত করে ফেলি, যে যখন আমরা কোনো সম্পদ বিক্রি করে দিই তখন সেটা কোথায় চলে যায়? বিনিয়োগ কার্যক্রমের মধ্যে চলে যায়। তো এই যে লাভ যেটা রয়েছে সেটা আমরা বিয়োগ করব। চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ হ্রাস। এখন ধরো তোমার প্রাপ্য হিসাব, চলতি সম্পদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে প্রাপ্য হিসাব। তো এই প্রাপ্য হিসাবটা ধরো হ্রাস পাইছে, অ্যান্ড হ্রাস পাইলে আমাদের স্বাভাবিকভাবে মনে হওয়ার কথা যে হ্রাস পাইছে তার মানে মনে হয় বিয়োগ, কিন্তু না। দেখো প্রাপ্য হিসাব কমে যাওয়া মানে কি? প্রাপ্য হিসাব কমে যাওয়া মানে তোমার দেনাদার তোমাকে টাকা দিয়ে দিচ্ছে, তোমার দেনাদার তোমাকে কি করছে? টাকা দিয়ে দিচ্ছে। তার মানে তোমার কাছে নগদ টাকা বাড়ছে, এই জন্য আমরা যোগ করব। এই জন্য চলতি সম্পদ হ্রাস পেলে আমরা কি করব? যোগ করব। চলতি সম্পদ হ্রাস যোগ করব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে চলতি সম্পদের ব্যাপারে, এখানে সবসময় তোমরা ব্র্যাকেটে একটা জিনিস খেয়াল রাখবা, যে নগদ ব্যতীত। কি ব্যতীত? নগদ ব্যতীত। নগদ ব্যতীত, পরোক্ষ পদ্ধতি করার সময় নগদ ব্যতীত। এরপর দেখো চলতি সম্পদ বৃদ্ধি। চলতি সম্পদ বৃদ্ধি, তাহলে চলতি সম্পদ মানে কি? ধরো তোমার প্রাপ্য হিসাব বেড়ে গেল, তার মানে তোমার কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে গিয়েছে, তো পণ্যটা কিনতে তোমার খরচ হয়েছিল, তো তোমাকে সেই টাকাটা তো পে করে নাই, তার মানে তোমার নগদ কমে গিয়েছে। তাহলে এটার ফলে কি করব? আমরা মাইনাস করব, এটা মাইনাস করব, এবং এখানেও হবে নগদ ব্যতীত। কি ব্যতীত? নগদ ব্যতীত। নগদ ব্যতীত, নগদ ব্যতীত। এরপর দেখো চলতি দায় হ্রাস। চলতি দায় হ্রাস, চলতি দায় যখন হ্রাস হয়, ধরো আমাদের প্রদেয় হিসাব বা পাওনাদার হচ্ছে আমাদের চলতি দায়, তো এটা হ্রাস করতে গেলে কি হয়? আমাদেরকে তাদেরকে নগদ টাকা দিয়ে দিতে হয়। তো নগদ টাকা দিতে হলে আমাদের কি হবে? নগদ কমে যাবে, এই জন্য আমরা এটা মাইনাস করব, চলতি দায়ের ক্ষেত্রে মাইনাস। এরপর দেখো চলতি দায় বৃদ্ধি। চলতি দায় বৃদ্ধি পায় কখন? যখন আমরা বাকিতে ক্রয় করি। তাহলে বাকিতে ক্রয় করা মানে কি? আমার আর যে পণ্যটা আমার কাছে আসতেছে সেটা তো আমি বিক্রি করে আমি তো নগদ পাচ্ছি, কিন্তু আমি নগদ প্রদান করতেছি না, এই জন্য এটা কি হবে? যোগ হবে, চলতি দায় বৃদ্ধিটা যোগ হবে। তো এই সমন্বয়গুলো করার পর, আমাদের যোগ বিয়োগ করার পর যে ভ্যালুটা আসবে সেটা আমরা নিট আয়ের সাথে বা নিট লাভের সাথে যোগ করলে আমরা পাবো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ আন্তঃপ্রবাহ, অথবা যদি মাইনাসের রেজাল্ট আসে তাহলে বলবো সেটাকে বহিঃপ্রবাহ। আশা করি নিট পরোক্ষ পদ্ধতির পরিচালন কার্যক্রম থেকে যে বিষয়গুলো ছিল সেগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমরা এখন খতে যাব, যে বিনিয়োগ কার্যাবলী থেকে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যাবলী, তাহলে বিনিয়োগ কার্যাবলী থেকে আমরা যে আইটেমগুলো পড়েছিলাম আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ, সেগুলোই এখানে বসাবো হুবহু। একটু আগে এই স্লাইডগুলোতে দেখো, এই যে বিনিয়োগ কার্যক্রমে যে আন্তঃপ্রবাহগুলো পড়েছিলাম, এগুলো যদি থাকে তাহলে যোগ করব, এই বহিঃপ্রবাহগুলো থাকলে আমরা বিয়োগ করব। এখানে কোনো সমন্বয় নেই, তোমাদের কোনো জটিলতা নেই। তাহলে আমরা দেখো শুরু করছি। খতে যে আইটেমটি ছিল বিনিয়োগ কার্যাবলী থেকে নগদ প্রবাহ, বলছে স্থায়ী সম্পত্তি ক্রয়জনিত নগদ প্রদান। স্থায়ী সম্পত্তি ক্রয়জনিত কি? নগদ প্রদান। তাহলে স্থায়ী সম্পত্তি নগদ যদি ক্রয় করি তাহলে আমাদের নগদ অর্থ চলে যাবে, এই জন্য আমরা কি করব? বিয়োগ করব। পুরাতন স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত নগদ প্রাপ্তি। তাহলে পুরাতন যদি কোনো সম্পত্তি বিক্রি করে দিই, তার থেকে যে প্রাপ্তিটা ঘটবে সেটা হচ্ছে আমাদের কি হবে? যোগ হবে।
অর্থাৎ নগদ টাকা বেড়ে যাবে। দেখো বিনিয়োগ বিক্রয় হতে প্রাপ্তি, অর্থাৎ আমাদের যদি অন্য কোনো কোম্পানির শেয়ার বা কোনো সিকিউরিটি বা বন্ড যদি কেনা থাকে এবং সেটা আমাদের একটা বিনিয়োগ, তো এই বিনিয়োগটা যদি আমরা বিক্রি করে দিই তাহলে আমাদের সেইখান থেকে প্রাপ্তি ঘটে এবং সেটা যোগ হয়। এরপর দেখো ব্যবসায়ের অংশ বিক্রয় হতে প্রাপ্তি। এখন ব্যবসায়ের যদি কোনো অংশ আমরা বিক্রি করে দিই আমাদের নগদ অর্থের আগমন ঘটে। আমাদের কাজটা মূলত নগদ অর্থ নিয়ে, আমরা কিন্তু অন্য কোনো বিষয় দেখবো না যে সম্পত্তি হ্রাস পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে, এগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে নগদ কখন বাড়ছে, নগদ বাড়লে যোগ করব, নগদ কমে গেলে আমরা বিয়োগ করব। নগদ প্রবাহ বিবরণীর কাজ মূলত নগদকে নিয়ে। অন্যান্য প্রতিষ্ঠান সমূহকে ঋণ প্রদান করলে আমাদের মাইনাস নগদ টাকা কমে যায়, ফলশ্রুতিতে মাইনাস হয়। অন্যদেরকে প্রদত্ত ঋণের অর্থ প্রাপ্তি, তাহলে এই ঋণের অর্থ যখন আমরা পাই তখন আমাদের নগদ টাকা বেড়ে যায়। ওকে, তো এই ছিল আমাদের এই কার্যক্রম থেকে যোগ বিয়োগ, এবং এই যোগ বিয়োগগুলো করার পর আমাদের বিনিয়োগ কার্যাবলী থেকে নগদ আগমন বা বহির্গমনের একটা অ্যামাউন্ট আমরা পাবো। উপরে আমাদের পরিচালন কার্যক্রমের একটা অ্যামাউন্ট রয়েছে। এবার দেখো গতে এসে আমরা অর্থায়ন বা অর্থসংস্থান কার্যাবলী থেকে নগদ প্রবাহ বের করার চেষ্টা করব, যেখানে রয়েছে সাধারণ শেয়ার ইস্যু। তাহলে সাধারণ শেয়ার যদি আমরা বিক্রি করি আমাদের শেয়ার মূলধন ক্রেডিট হয়, পাশাপাশি আমরা নগদে বা ব্যাংকে টাকা পাই। তো নগদে যেহেতু টাকা পাচ্ছি তো আমাদের নগদ বাড়ছে, এজন্য আমরা যোগ করব এই আইটেমটা। ঋণপত্র বন্ড ইস্যু থেকে প্রাপ্তি, বা ঋণপত্র বা বন্ড বা ডিবেঞ্চার যদি আমরা ইস্যু করি সেক্ষেত্রে আমাদের নগদ অর্থের আগমন ঘটে। এবার দেখো ঋণ গ্রহণ করলে আমাদের কি হয়, নগদ অর্থের আগমন ঘটে। আর যদি লভ্যাংশ প্রদান করি অর্থাৎ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করি সেক্ষেত্রে আমাদের এটা কি হয়, নগদ টাকা চলে যায়, এজন্য আমাদের এটা মাইনাস হয়। এরপর দেখো সাধারণ শেয়ার পুনঃক্রয় মানে আমি তোমাদেরকে কি বলেছিলাম, ট্রেজারি স্টক। কি বলেছিলাম, ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক, ট্রেজারি শেয়ার বা স্টক। তো ট্রেজারি শেয়ার বা স্টক যদি আমরা ক্রয় করি, অর্থাৎ আমাদের শেয়ার যদি আমরা কিনে নিই যেগুলো বিক্রি করেছিলাম, তাহলে আমাদের নগদ টাকা চলে যাবে, এই জন্য এটা হবে কি, মাইনাস। এরপর দেখো ঋণপত্র বন্ড ও ঋণ পরিশোধ, তাহলে ঋণ পরিশোধ করলে আমাদের কি হবে, নগদ টাকা চলে যাবে। তো এই ছিল আমাদের আর অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। তাহলে তিনটা আইটেম পেলাম আমরা, তিনটা কার্যক্রম থেকে তিনটা। একটা হচ্ছে আমাদের এই যে পরিচালন কার্যক্রম থেকে একটা, বিনিয়োগ কার্যক্রম থেকে আরেকটি, এবং হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে আরেকটি। তো এই তিনটা আইটেম যোগ করে যদি আমাদের প্লাস অ্যামাউন্ট আসে তাহলে নগদ বৃদ্ধি পাবে, তাহলে নগদ বৃদ্ধি লিখব। এবং এর সাথে আমাদের যে প্রারম্ভিক হাতে নগদ ছিল বা প্রারম্ভিক নগদ তহবিল ছিল বা প্রারম্ভিক নগদ ব্যালেন্স ছিল বা নগদ ব্যালেন্সের যে জের ছিল, তাহলে প্রারম্ভিক নগদ তহবিলে যে জের ছিল সেটা আমরা যোগ করব। তাহলে আমরা এই তিনটা কার্যক্রম থেকে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ যোগ বিয়োগ করে তিনটা আইটেমের যোগফল বের করলাম, এবং সাথে প্রারম্ভিক তহবিল যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো সমাপনী নগদ তহবিল। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, নগদ প্রবাহ বিবরণী করার। তাহলে পরোক্ষ পদ্ধতিতে আমি আবারও সামারি করি। আমরা শুরুটা করব নিট মুনাফা বা নিট আয় থেকে বা নিট ক্ষতি থেকে। এরপরে নিট আয়কে পরিচালন কার্যক্রমে আমরা সমন্বয় করার জন্য এইগুলো যোগ বিয়োগ করব। এরপরে আমরা বিনিয়োগ কার্যক্রমের যোগ বিয়োগগুলো করব, এবং অর্থায়ন কার্যক্রমের যোগ বিয়োগগুলো করার পর তিনটা আইটেম পাবো। সেগুলো যোগ করার পর আমরা প্রারম্ভিক তহবিল বা প্রারম্ভিক যে নগদ তহবিল রয়েছে সেটা যদি যোগ করি তাহলে আমরা সমাপনী নগদ তহবিল পেয়ে যাব। তো এটা ছিল আমাদের কোন কার্যক্রম, এটা ছিল হচ্ছে আমাদের পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী বা সমাপনী নগদ তহবিল বের করার নিয়ম। এখন আমরা চলে যাব প্রত্যক্ষ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে, প্রত্যক্ষ পদ্ধতি। তোমাদেরকে বলেছিলাম পরোক্ষ পদ্ধতির নিয়ম আমরা বুঝবো কি করে, এটা পরোক্ষ নাকি প্রত্যক্ষ। পরোক্ষ পদ্ধতিতে করতে বলেছে, এটা যদি নাও বলা থাকে, যদি নিট মুনাফা দেওয়া থাকে তাহলে তোমরা ধরে নিবা পরোক্ষ পদ্ধতিতে করতে বলেছে, আর যদি নিট মুনাফা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো এটা প্রত্যক্ষ পদ্ধতি। এটা কোন পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতি হলে কি হবে, প্রত্যক্ষ পদ্ধতি হলে দেখো, প্রত্যক্ষ পদ্ধতি হলে আমরা যে তিনটা কার্যক্রম পড়েছিলাম, পরিচালন, অর্থায়ন এবং হচ্ছে বিনিয়োগ, এই তিনটা কার্যক্রমে যে আন্তঃপ্রবাহগুলো ছিল এগুলো যোগ করব, যে বহিঃপ্রবাহগুলো ছিল আলাদা আলাদাভাবে বিয়োগ করব। তো এইটাই করলে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি। এখানে নিট আয়কে আমাদের যে পরিচালন কার্যক্রমের সমন্বয়গুলো দিয়ে যোগ বিয়োগ করে আমাদের পরিচালন কার্যক্রমে রূপান্তরের প্রয়োজন নেই। এটাই হচ্ছে পার্থক্য প্রত্যক্ষ আর পরোক্ষের। প্রত্যক্ষের ক্ষেত্রে আমাদের নিট আয়কে সমন্বয় দিয়ে যোগ বিয়োগ করার প্রয়োজন নেই, আর পরোক্ষের ক্ষেত্রে নিট আয় দিয়ে শুরু করতে হয়। পরোক্ষের ক্ষেত্রে কি করতে হয়, নিট আয় দিয়ে শুরু করতে হয়। তো আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে আসছি। প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে কি হয় দেখো, পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ, এক্ষেত্রে কোনো নিট আয়টায় থাকবে না, দেওয়াই থাকবে না যদি কোনো কারণে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে বলে। তো প্রথমটা দেখো নগদ প্রাপ্তি, বিক্রয় ও সেবা প্রদান থেকে প্রাপ্তি, ভোক্তাগণ থেকে নগদ প্রাপ্তি, সুদ লভ্যাংশ বাবদ নগদ প্রাপ্তি, আয়কর ফেরত প্রাপ্তি, অন্যান্য পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রাপ্তি, রয়্যালিটি ফি কমিশন বাবদ প্রাপ্তি। এখন প্রদানগুলো লিখতে হবে আমাদেরকে, সরবরাহকারীদের প্রদান, সুদ প্রদান, আয়কর পরিশোধ, সেবা প্রদানকারীদের পরিশোধ, বেতন ও মজুরি প্রদান, ভাড়া ও বিবিধ খরচ, অন্যান্য পরিচালন ব্যয়। তো এগুলো থেকে আমরা একটা নিট পরিচালন
আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ পাবো। যোগফল যদি যোগে থাকে তাহলে আন্তঃপ্রবাহ বলবো, যদি বিয়োগে থাকে বা মাইনাসে থাকে তাহলে বহিঃপ্রবাহ বলবো। এরপরে আমরা দ্বিতীয় যে স্টেপ রয়েছে সেখানে যাব। বিনিয়োগ কার্যাবলী থেকে নগদ প্রবাহের ক্ষেত্রে একই নিয়ম, যে স্থায়ী সম্পত্তি ক্রয়জনিত নগদ প্রদান হলে আমরা বিয়োগ করব, তারপর পুরাতন সম্পত্তি বিক্রয়জনিত নগদ প্রাপ্তি হলে আমরা যোগ করব, তারপর দেখো বিনিয়োগ বিক্রয় হতে প্রাপ্তি তাহলে যোগ করব, এটাও প্রাপ্তি তাহলে যোগ করব, ঋণ প্রদান করলে আমরা মাইনাস করব। ওকে, তারপর দেখো অন্যদেরকে প্রদত্ত ঋণের টাকা প্রাপ্তি, এটা আমরা যোগ করব। এ থেকে আমরা একটা বিনিয়োগ কার্যক্রমের একটা অ্যামাউন্ট পেলাম, এই অ্যামাউন্টটা। এরপরে আমরা অর্থায়ন কার্যক্রমে চলে যাব। অর্থায়ন কার্যক্রমের ক্ষেত্রে সাধারণ শেয়ার ইস্যু একই রকম। প্রত্যক্ষ এবং পরোক্ষের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে শুধু তোমার পরিচালন কার্যক্রমে। প্রত্যক্ষ আর পরোক্ষের ক্ষেত্রে পার্থক্য কোথায়? শুধুমাত্র পরিচালন কার্যক্রমে। একটাতে নিট আয় দিয়ে শুরু করে পরিচালন কার্যক্রমের আন্তঃপ্রবাহে রূপান্তর করে দিতে হবে পরোক্ষ পদ্ধতিতে, আর একটাতে রূপান্তরের প্রয়োজন নেই, সরাসরি আমরা শুরু করব। তো এইটুকু হচ্ছে পার্থক্য। আর এই যে পরিচালন আমাদের যে অর্থায়ন এবং বিনিয়োগ কার্যক্রম, এই দুইটা পদ্ধতিতেই একই রকম। তাহলে বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম দুইটা পদ্ধতিতেই একই রকম। এই যে বিনিয়োগ এবং অর্থায়ন, এই অর্থায়ন কার্যক্রম এবং এই বিনিয়োগ কার্যক্রম দুইটি পদ্ধতিতেই একই রকম, এখানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এই দুইটা অ্যামাউন্ট আমাদের ওই ক্ষেত্রেও যেটা আসবে এখানেও তাই আসবে। এরপর দেখো নিট নগদ প্রবাহের যদি বৃদ্ধি ঘটে সেটা আমরা লিখব এবং যোগ করব আগের মতোই প্রারম্ভিক নগদ তহবিল যদি যোগ করি ওই আন্তঃপ্রবাহের সাথে, তাহলে আমরা সমাপনী নগদ তহবিল পাবো। তো এটা ছিল আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি করার যে ছক, এটা তোমাদের লাগবে। এই ছকটা যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল সলভ করতে তেমন কোনো প্রবলেম হবে না, আই হোপ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ছকগুলো ভালো করে দেখবা প্রত্যক্ষ এবং পরোক্ষের এমসিকিউ সলভ করার জন্য। এবং তোমাদেরকে আমি বিশেষ গুরুত্ব দিতে বলবো, এই যে দুইটা পদ্ধতি আছে এর মধ্যে পরোক্ষ পদ্ধতিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। পরোক্ষ পদ্ধতিতে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এইখান থেকে ম্যাথ যদি একটা আসে তাহলে অবশ্যই এখান থেকে আসবে। ম্যাথ যদি নগদ প্রবাহ বিবরণীর ম্যাথ যদি একটা আসে, এবার ফুল সিলেবাসে পরীক্ষা 2026 থেকে, তো ফুল সিলেবাসে পরীক্ষা হলে একটা চ্যাপ্টার থেকে দুইটা ম্যাথ দেওয়ার সম্ভাবনা খুবই কম, এবং দুইটা যদি না দেয় সেক্ষেত্রে একটা দিবে, এবং একটা দিলে প্রত্যক্ষ পদ্ধতিতে ম্যাথ আসবে না, আসবে কোন পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতিতে। কিন্তু আমাদের এমসিকিউ করার জন্য আমাদের প্রত্যক্ষ পদ্ধতিটাও জানা প্রয়োজন, যে নিট আয়ের কোন পদ্ধতিতে লাগে, নিট আয়ের সাথে কি কি যোগ করতে হয়, এই জন্য আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতির পার্থক্যটা জানতে হবে। তাহলে ম্যাথ আসলে কোন পদ্ধতি থেকে আসবে? পরোক্ষ পদ্ধতি থেকে আসার সম্ভাবনা 99%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরোক্ষ পদ্ধতিতে বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের সৃজনশীলে। আমরা যেহেতু দুইটা নিয়ম শিখলাম, এখন আমরা দুইটা সৃজনশীল সলভ করব, কিভাবে আমরা এই অধ্যায়ে সৃজনশীল সলভ করতে পারি। এরপরে আমরা চলে যাব আমাদের এমসিকিউ, এই অধ্যায়ের এমসিকিউতে। তো প্রিয় শিক্ষার্থীরা যারা ক্লাসটি করছো এতক্ষণ ধরে, তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা খাতা কলম নিয়ে বসো, পাশাপাশি প্রত্যেকটা জিনিস নোট করার চেষ্টা করো, এবং ক্লাস শেষ হলে কি করবা? ক্লাস শেষ হলে পুরাটা একবারে সুন্দর করে নোট করবা, যে এক্সারসাইজগুলো আমরা করাচ্ছি, যে এমসিকিউগুলো করাচ্ছি সেগুলোর অ্যান্সার করবা। এবং আমরা যখন এমসিকিউ করাবো তখন তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবা, যে তোমার কয়টা কারেক্ট হয়। কমেন্টে অ্যান্সারগুলো করতে থাকো, এরপরে আমি তো সলভ করে দিচ্ছি, অ্যান্সারের সময় আসলে সেটা মিলাই নিলাম হচ্ছে কি না, কতটুকু তোমরা পারো। আর না পারলে পুরো ক্লাসের পরে নিজে নিজে আবার প্র্যাকটিস করো। এছাড়া যে কোনো ধরনের কনফিউশন থাকলে আমাদেরকে জানাও। এছাড়াও তোমাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা ক্লাসটি করে মনে হচ্ছে যে তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হচ্ছে, তারা তোমার বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দাও কষ্ট করে, এবং পাশাপাশি তোমার বন্ধুদেরকে ক্লাসটি আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে তোমার বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন দাও বা শেয়ার করে দাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আমাদের যে সৃজনশীল রয়েছে সেখানে চলে যাচ্ছি। তো সৃজনশীল একে দেখো কি হচ্ছে, সৃজনশীল একে কি বলছে। সৃজনশীল একে বলছে স্কয়ার লিমিটেডের 2017 ও 18 সালের 31 ডিসেম্বর তারিখের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ। তাহলে আমাদের দুইটা সাল দিয়েছে, কত? 17 এবং 18। 17 এবং 18। তাহলে 17 এবং 18 যদি দেওয়া থাকে তাহলে আমরা দুইটা সালের মধ্যে প্রথমে কোনটা? প্রথমে হচ্ছে 17 সাল। শুরু হয় কোনটা দিয়ে? 17 দিয়ে, এবং শেষ হয়েছে কোনটা? 18 দিয়ে। তাহলে 17 সালটার যে আমাদের অ্যাসেটগুলো আছে বা যে ব্যালেন্সগুলো আছে এগুলো প্রারম্ভিক জের। এগুলো কোন ব্যালেন্স? প্রারম্ভিক ব্যালেন্স। তাহলে 17টাকে আমরা ধরে নিব প্রারম্ভিক ব্যালেন্স। কোন ব্যালেন্স? প্রারম্ভিক ব্যালেন্স। আর 18টাকে আমাদেরকে ধরে নিতে হবে সমাপনী ব্যালেন্স, অর্থাৎ সমাপনী জের, সমাপনী ব্যালেন্স বা সমাপনী জের। ওকে, এরপর দেখো চলতি সম্পদ বলছে। চলতি সম্পদের ক্ষেত্রে আমরা তিনটা সম্পদ দেখতে পাচ্ছি, নগদ তহবিল, প্রাপ্য হিসাব, মজুত পণ্য। ওকে, তো এটার দেখো 17 সালে 80,000 ছিল, 18 সালে সেটা কি হচ্ছে? নগদ তহবিল 1,50,000 টাকা বেড়ে যাচ্ছে। তো আমরা যদি পরোক্ষ পদ্ধতিতে করতে চাই তাহলে আমাদের সমাপনী তহবিল নিয়ে কোনো কাজ নেই, আমাদেরকে শুরুটা করতে হবে নিট আয় থেকে, এবং শেষে যে প্রারম্ভিক যে তহবিল, শেষে কিন্তু আমাদের প্রারম্ভিক তহবিলটা যোগ করতে হয়। ওকে, এবার দেখো প্রাপ্য হিসাব ছিল 75,000,
কমে গিয়েছে, কমে 70,000 হয়েছে, অর্থাৎ 5,000 টাকা আমাদের কাছে কি হয়েছে, দেনাদার আমাদেরকে পরিশোধ করেছে, অর্থাৎ নগদ একটা প্রাপ্তি ঘটেছে। এরপর দেখো মজুত পণ্য আগে ছিল 90,000, এখন 1,10,000, তার মানে আমরা মজুত পণ্য কিনেছি। মজুত পণ্য কিনতে গেলে আমার কত টাকা ব্যয় হয়েছে, এই বছরে 20,000 টাকা। যে এই দুইটার পার্থক্য দেখো, এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্টের পার্থক্য দেখো, 20,000 টাকা। এটা হচ্ছে কি হচ্ছে, আমার নগদ টাকা চলে গিয়েছে। আমি জানি না এখনো প্রশ্নে কি বলেছে, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে সৃজনশীল দেখার সাথে সাথে মাথায় ক্র্যাক করতে হবে, যে আমরা এই বিষয়গুলো আমাদেরকে ক্র্যাক করা শিখতে হবে, যে কোথা থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তো এইভাবেই কিন্তু আমরা সৃজনশীলটা যখন দেখবো এক নজরে, তখন সেগুলো আমাদের ব্রেনে, আমি যদি এটা তোমাদের বোঝানোর জন্য একটু ভালো করে একেবারে স্পষ্টভাবে বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি, কিন্তু তোমরা যখন ম্যাথগুলো পেরে যাবা, বা আমি হলে কি করতাম, আমি হলে দেখার সাথে সাথে বুঝে ফেলতাম এই দুটার পার্থক্য কত, এটা প্রারম্ভিক, এটা সমাপনীর, এভাবে করতাম। তো তোমরাও যখন বেশি বেশি প্র্যাকটিস করবা, তোমাদেরও এই বিষয়গুলো দেখার সাথে সাথে ক্র্যাক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলতি সম্পদ দেখলাম। চলতি দায়ের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, বকেয়া খরচ আগে ছিল 12,000, এখন 18 সালে এসে আগে 12 থেকে এখন 18তে কত হয়েছে দেখো, 20,000 হয়ে গেছে। তো 20,000 হয়েছে মানে কি, আমাদের বকেয়া খরচ বাড়ছে, অর্থাৎ চলতি দায় বৃদ্ধি পাচ্ছে। চলতি দায় বৃদ্ধি পাওয়া মানে কি, আমার নগদ অর্থের প্রাপ্তি, অর্থাৎ আমি বাকিতে পণ্য ক্রয় করে এনে বিক্রি করতে পারতেছি, তার মানে আমার নগদ টাকা বাড়ছে। এরপর দেখো পদেয় হিসাব, পদেয় হিসাব দেখো আবার হ্রাস পাইছে, বোধ হিসাব হ্রাস পাইছে, তার মানে আমার 10,000 টাকা তাকে প্রদান করতে হয়েছে, নাহলে তো 70,000 থেকে 80,000 থেকে 70,000-এ কমতো না। তাহলে আমি প্রদেয় হিসাব 17 সালে 80,000 ছিল, যেটা দিয়ে আমি শুরু করছিলাম, এই বছরে আমি 10,000 টাকা তাদেরকে প্রদান করছি, তার মানে আমার নগদ টাকা 10,000 চলে গিয়েছে। প্রদেয় আয়কর, প্রদেয় আয়কর দেখো 3,000 টাকা কমছে, দুইটার পার্থক্য দেখো 3,000, এই 3,000 টাকা কমছে, তার মানে কি হচ্ছে, আমাকে নগদ টাকা প্রদান করতে হচ্ছে। তো এরপরে মোট চলতি দায় এবং হচ্ছে মোট চলতি দায় দেওয়া আছে। এরপরে অন্যান্য তথ্যের ক্ষেত্রে দেখো কি বলছে, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 1,00,000 টাকা ও পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। তাহলে আসবাবপত্র দেখলেই আমাদেরকে বুঝতে হবে এটা স্থায়ী সম্পদ, এবং স্থায়ী সম্পদ থাকে কোথায়, বিনিয়োগ কার্যক্রমে। এখন আমাকে দেখতে হবে এটা আন্তঃপ্রবাহ নাকি বহিঃপ্রবাহ। তো আসবাবপত্র ক্রয় হচ্ছে 1,00,000 টাকা, তাহলে ক্রয় করলে আমার এটা কিনে আনতে হচ্ছে স্থায়ী সম্পদ, এটা বিনিয়োগ কার্যক্রমের বহিঃপ্রবাহ, অর্থাৎ আমার নগদ টাকা চলে যাচ্ছে। এরপর দেখো পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এটাও একটা সম্পদ, তার মানে আমরা বুঝতে পারতেছি যে বিক্রয় থেকে আমাদের প্রাপ্তি ঘটে, তাহলে এটা আন্তঃপ্রবাহ বিনিয়োগ কার্যক্রম থেকে। অর্থাৎ এই 1 নম্বরের যে বিষয়টা, এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রমের, একটা হচ্ছে প্রদান বা বহিঃপ্রবাহ, আর একটা হচ্ছে প্রাপ্তি বা আন্তঃপ্রবাহ। আর 2-এ যেটা আছে এটা দেখো শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু মানে কি, শেয়ার বিক্রি করছি, তাহলে শেয়ার বিক্রি করে আমার শেয়ার মূলধন যেমন বাড়ছে, পাশাপাশি আমার নগদে টাকা বাড়ছে। তাহলে কত টাকা বাড়ছে, 1,50,000, তাহলে এটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম। শেয়ার ইস্যু দেখে আমরা বুঝলাম এটা অর্থায়ন কার্যক্রম থেকে নগদ আন্তঃপ্রবাহ। পাশাপাশি দেখো লভ্যাংশ প্রদান, আমরা একটু আগে পড়েছিলাম, লভ্যাংশ প্রদান অর্থায়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত, এবং এটা হচ্ছে অর্থায়ন কার্যাবলীর বহিঃপ্রবাহ। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমার সৃজনশীলের তথ্য। এখন আমাদের রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্ট হচ্ছে চলতি সম্পদ কত কি বলছে, চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি দেখাও। দেখো আমি কিন্তু প্রশ্ন পড়ি নাই, কিন্তু এতক্ষণ ধরে তোমাদের যা যা বুঝালাম তাতে কিন্তু হ্রাস বৃদ্ধি আমরা বের করে ফেলছি। এখন আমাদেরকে এটা সুন্দরভাবে দেখাতে হবে, যে হ্রাস বৃদ্ধিটা বের করতে গেলে পার্থক্য নির্ণয় করতে হবে। তো আমরা এটা কিভাবে করতে পারি, তো আমরা একটা ছক করব, যেখানে বিবরণ থাকবে, 17 সালের এবং 18 সালের টাকা থাকবে এবং পার্থক্য থাকবে। তো আমরা প্রথমে চলতি সম্পদের যে তুলনামূলক হ্রাস বৃদ্ধি সেটা বের করি। চলতি সম্পদ, চলতি সম্পদ কি লিখবো, চলতি সম্পদ নামক একটা হেডিং দিলাম। চলতি সম্পদ, চলতি সম্পদ নামক যদি একটা হেডিং দিই, তো এই চলতি সম্পদের আন্ডারে কি কি ছিল একটু দেখি। চলতি সম্পদে বলতেছে যে নগদ তহবিল, প্রথমে ছিল কি নগদ তহবিল, তো এগুলো আমরা একটু লিখবো, একটু লেখো আমার সাথে সাথে তোমরাও একটু লেখো। নগদ তহবিল, নগদ তহবিল ছিল, নগদ তহবিল ছিল। তারপর দেখো প্রাপ্য হিসাব ছিল, নগদ তহবিল, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ছিল। এবং কি ছিল, আরেকটি ছিল হচ্ছে মজুদ পণ্য, আরেকটি ছিল হচ্ছে আমাদের মজুদ পণ্য। ওকে, মজুদ পণ্য। এখন এই তিনটার অ্যামাউন্ট লিখতে হবে হুবহু যা আছে তাই, 17 এবং 18 সালে। তো প্রথমটা ছিল 1,50,000 এবং 80, তাহলে 17তে ছিল 80,000 এবং হচ্ছে আরেকটি ছিল কত, 1,50,000, 1 লক্ষ একটু উপরে লিখে ফেলছি আমরা। নগদ তহবিল সোজাসুজি লিখবো 80,000 এবং কি 1,50,000, 1,50,000। ওকে, এরপর দেখো প্রাপ্য হিসাব, তাহলে আমরা একবারে করে ফেলি। এটা এই দুটার পার্থক্য কত দেখো, পার্থক্য হচ্ছে 70,000, এই দুটার পার্থক্য কত, বিয়োগ করলে আসে 70,000। ওকে, 70,000। এখন দেখো আমাদের শুরুতে, অর্থাৎ এটা হচ্ছে শুরু বা প্রারম্ভিক, এটা হচ্ছে প্রারম্ভিক, এটা হচ্ছে প্রারম্ভিক, আর এটা হচ্ছে সমাপনী, এটা কি সমাপনী। ওকে, তাহলে দেখো আমাদের শুরুতে ছিল 80,000, এখন হচ্ছে 1,50,000, তাহলে নগদ তহবিলের কত টাকা বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়েছে হচ্ছে, বৃদ্ধি হচ্ছে আমাদের 70,000 টাকা। কত টাকা বৃদ্ধি, হ্রাস হয়েছে না বৃদ্ধি হয়েছে, আমরা লিখে দেবো বৃদ্ধি হয়েছে, নগদ তহবিল বৃদ্ধি পেয়েছে। এরপর দেখো প্রাপ্য হিসাব,
প্রাপ্য হিসাবের ক্ষেত্রে অ্যামাউন্ট দুইটা একটু দেখি আমরা, ছিল 75 এবং 70। কত ছিল? 75 এবং 70, 75,000 এবং 70,000। তো এখানে দেখো কি হচ্ছে, 70,000 ছিল। তো আমাদের শুরুতে ছিল 75, শেষে আসছে 70, তাহলে আমাদের 5,000 টাকা হচ্ছে পার্থক্য, 5,000 টাকা হচ্ছে পার্থক্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব কি হয়েছে, হ্রাস হয়েছে, প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে, প্রাপ্য হিসাব হ্রাস বা একটা চলতি সম্পদ হ্রাস পেয়েছে। এবার দেখো মজুদ পণ্য, মজুদ পণ্যের ক্ষেত্রে কি হচ্ছে, 90,000 ছিল, এখন 1,10,000। তাহলে শুরুতে ছিল 90,000, এখন কত, 1,10,000। ওকে, তো এখানে দেখো আমাদের পার্থক্য কত, 20,000, পার্থক্য কত, 20,000। আমাদের কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, কি হয়েছে, মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে। ওকে, বৃদ্ধি পেয়েছে। এরপর দেখো এটা হচ্ছে তুলনামূলক চলতি সম্পদের পার্থক্য। আমরা যদি দায়ের ক্ষেত্রে যাই, আমরা যদি দায়ের ক্ষেত্রে লিখি, তাহলে এখানে লিখবো আমরা চলতি দায়, চলতি দায়, চলতি দায়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, চলতি দায় লিখলাম। ওকে, চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে কোন কোন আইটেম ছিল আমরা একটু পড়ি। বকেয়া খরচ, প্রদেয় হিসাব, প্রদেয় আয়কর। বকেয়া খরচ, বকেয়া খরচ, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় আয়কর, প্রদেয় আয়কর, আয়কর। ওকে, প্রদেয় আয়কর। তাহলে এই তিনটার এখন অ্যামাউন্টগুলো লিখবো আমরা। 17 এবং 18 সালের যে পার্থক্য রয়েছে, একটা 12 আর একটা 20, 12 এবং 20, একটি হচ্ছে 12,000, 20,000। তাহলে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 8,000 টাকা। আর এটা হ্রাস পাইলো নাকি বৃদ্ধি পেলো, তাহলে বকেয়া খরচ আমাদের বৃদ্ধি পেয়েছে 8,000 টাকা, এটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে বৃদ্ধি। ওকে, এরপর প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবে দেখো কি ছিল, প্রদেয় হিসাবে 80,000 ছিল, এখন হচ্ছে 70,000। প্রদেয় হিসাবে ছিল কত, 80,000 17 সালে, এখন হচ্ছে 70,000। তাহলে আমাদের 10,000 টাকা হচ্ছে পার্থক্য। এটা কি বৃদ্ধি না হ্রাস? 17 সাল থেকে 18 সালে আসতে গিয়ে হ্রাস হয়ে গিয়েছে, হ্রাস অর্থাৎ কমে গিয়েছে, হ্রাস পেয়েছে। এরপরে দেখো প্রদেয় আয়কর, প্রদেয় আয়করের ক্ষেত্রে কি হচ্ছে, প্রদেয় আয়করে ছিল 8,000, এখন 5,000, আগে ছিল 8,000, এখন হয়েছে 5,000। ওকে, তাহলে 3,000 টাকা কি হচ্ছে পার্থক্য, এবং এটাও কি হয়েছে, হ্রাস হয়েছে, হ্রাস। ওকে, তো এই ছিল আমাদের কয়ের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ, একটু দ্রুত লেখার চেষ্টা করতে হবে। আমরা খতে যাব। ক্ষয়ের রিকোয়ারমেন্ট কি ছিল, খতে বলছে নিট মুনাফার পরিমাণ, কি বলছে, নিট মুনাফার পরিমাণ 30,000 টাকা ধরে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহের পরিমাণ দেখাও। তাহলে আমাদের পুরো একেবারে সমাপনী নগদ তহবিল বের করতে বলে নাই, শুধুমাত্র কোন কার্যক্রম দেখাতে বলছে, দেখো বলতেছে যে শুধুমাত্র পরিচালন কার্যক্রম, তার মানে আংশিক করতে বলেছে, আমাদেরকে আংশিক নগদ প্রবাহ বিবরণী করতে বলেছে খতে। এবং নিট মুনাফার কথা বলা থাকলে আমরা বুঝে নিব এটা পরোক্ষ পদ্ধতি। এটা কোন পদ্ধতি, পরোক্ষ পদ্ধতিতে করতে হবে। কোন পদ্ধতিতে করতে হবে, পরোক্ষ পদ্ধতি। তাহলে এই দুইটা জিনিস আমরা বুঝলাম, পরোক্ষ পদ্ধতি এবং আংশিক, আংশিক করতে বলেছে, অর্থাৎ প্রথম যে স্টেপটা ছিল সেই পর্যন্ত আমাদেরকে করতে বলেছে। তাহলে আমরা সৃজনশীলে যাব, আমরা সৃজনশীলে যাব। তো আমাদের এই যে আমরা এভাবে লিখবো, স্কয়ার লিমিটেড নগদ প্রবাহ বিবরণী, যেহেতু আংশিক করতে বলেছে আমরা আংশিক লিখলাম। এবং পাশাপাশি হচ্ছে আমরা শুরুটা করব কি দিয়ে, শুরুটায় আমাদের লিখতে হবে নিট মুনাফা। কি লিখবো, নিট আয় বা নিট মুনাফা। নিট মুনাফা আমাদের প্রশ্নে বলে দিয়েছে, তো আমরা লিখতে পারি প্রশ্নে প্রদত্ত কত টাকা, সেটা কত টাকা, 30,000 টাকা, সেটা কত টাকা, 30,000 টাকা। ওকে, তো 30,000 টাকা লিখলাম। এবার আমরা লিখব পরিচালন কার্যক্রম নিট মুনাফাকে, কি লিখব, নিট মুনাফাকে পরিচালন কার্যক্রমে রূপান্তর, কার্যক্রমের নগদ প্রবাহে রূপান্তর, নগদ প্রবাহে রূপান্তর। ওকে, তো নগদ প্রবাহে রূপান্তর লিখলাম। তো এখানে আমরা একটা দাগ দিয়ে দিতে পারি। ভিন্ন ভিন্ন কালার ইউজ করো না, সবাই বল পয়েন্ট কালি অর্থাৎ কালো কলমের ব্যবহার করবা, অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। আমি তোমাদের বোঝানোর জন্য বিভিন্ন কালি ব্যবহার করছি। তো এরপর দেখো পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ আমরা এখন যাব। এখন পরিচালন কার্যক্রমের মধ্যে কি ছিল, পরিচালন কার্যক্রমের মধ্যে আমাদের প্রশ্নে যাই আমরা। দেখো পরিচালন কার্যক্রমের মধ্যে আমাদের ছিল চলতি সম্পদ এবং চলতি দায়ের বিষয়গুলো, আমাদের এইগুলো কোথাও ছিল না। আমরা যদি ছকেও যাই তাও কিন্তু তোমরা দেখতে পারবা, আমরা যদি ছকেও যাই পরোক্ষ পদ্ধতির,
এখানে তোমরা দেখতে পারবা যে অবচয় খরচ ছিল, অবলোপন খরচ ছিল, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি লাভ ছিল। আর এই দেখো চলতি সম্পদ হ্রাস এবং বৃদ্ধি, চলতি দায় হ্রাস এবং বৃদ্ধি, অর্থাৎ এই আইটেমগুলো। এখন অন্যান্য বিষয়গুলো, এই যে এই আইটেমগুলো প্রশ্নে নাই, এই আইটেমগুলো প্রশ্নে দেওয়া নাই। আমি এখানে ক্রস দিলে আবার তোমরা পরে বুঝবা যে এখানে ক্রস দেওয়া কেন। তো তার চেয়ে হচ্ছে এই আইটেমগুলো কোথায় নাই, প্রশ্নে নাই, আমাদের এই আইটেমগুলো দিয়ে করতে বলেছে। পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত এই আইটেমগুলো হচ্ছে আমাদেরকে করতে বলেছে। তো আমরা শুধু সেই আইটেমগুলো দেখবো। দেখো এর নিচের যে দুটো আইটেম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম আর একটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম। তাহলে আমরা এই আইটেমগুলো দিয়েই করার চেষ্টা করবো। তাহলে এখানেই আছে পরিচালন কার্যক্রম। তাহলে দেখো আমাদের কি কি আছে, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম নগদ বাদে, এখানে লিখে দিয়েছিলাম নগদ ব্যতীত। তোমরা যখন করছিলা তখন কই নগদ ব্যতীত লেখা ছিল, এই যে কোথায় সেটা, পরিচালন কার্যক্রম প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতির ক্ষেত্রে দেখো নগদ ব্যতীত লেখা ছিল। কি ছিল? চলতি সম্পদের ক্ষেত্রে কি লেখা ছিল? নগদ ব্যতীত। কি ছিল? নগদ ব্যতীত। অর্থাৎ নগদটাকে কিন্তু আমরা রূপান্তর করব না, নগদটাকে আমরা কি করব না, রূপান্তর করব না, কারণ নগদ তো নগদই আছে। তাহলে নগদ টাকাকে আমরা তো আর রূপান্তর করার প্রয়োজন নেই। ওকে, তো নগদ টাকাকে আমার রূপান্তর করার প্রয়োজন নেই, নগদ টাকাকে আবার নগদে রূপান্তর করার কোনো প্রয়োজন নেই পরিচালন কার্যক্রম থেকে। তাহলে আমরা দেখো নগদ তহবিলটাকে রূপান্তর করব না, নগদ তহবিলটাকে কি করব না, এটা তো নগদে আছেই, তাহলে আমরা রূপান্তর করব না। আমরা চলে যাব প্রাপ্য হিসাবে। এখন প্রাপ্য হিসাবের কি হয়েছে, বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে? প্রাপ্য হিসাবে দেখতে পাচ্ছ তোমরা হ্রাস পেয়েছে। তাহলে প্রাপ্য হিসাব হ্রাস পাওয়া মানে চলতি সম্পদ কমে যাওয়া, চলতি সম্পদ কমে যাওয়া মানে তোমার কি, নগদ টাকা বৃদ্ধি পাওয়া। অর্থাৎ তোমার দেনাদার তোমাকে 5,000 টাকা দিয়ে দিয়েছে, এটা আমরা কতে অলরেডি করেছি, যে হচ্ছে কত ছিল প্রাপ্য হিসাব, 5,000 টাকা হ্রাস, তার মানে নগদ বৃদ্ধি। প্রাপ্য হিসাব 5,000 টাকা হ্রাস মানে কি, নগদ বৃদ্ধি। নগদ বৃদ্ধি কত টাকা, 5,000 টাকা। তাহলে আমাদের কাজ হচ্ছে নগদ নিয়ে, আমাদের নগদ প্রবাহ বিবরণীর কাজ হচ্ছে নগদ নিয়ে, সম্পদ নিয়ে কিন্তু কাজ না। এটা তোমাকে কতে করতে বলেছে। তাহলে প্রাপ্য হিসাব হ্রাস মানে হচ্ছে আমাদের নগদ টাকা বৃদ্ধি। অর্থাৎ আমি আবারও বলছি, দেনাদার তোমাকে 5,000 টাকা দিয়ে দিয়েছে, এই জন্যই কিন্তু দেনাদারটা কমেছে। তাহলে নগদ তোমার 5,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের প্রাপ্য হিসাব কি লিখতে হবে, প্রাপ্য হিসাব হ্রাস। আমাদের কি লিখতে হবে, প্রাপ্য হিসাব হ্রাস। আমাদেরকে লিখতে হবে প্রাপ্য হিসাব হ্রাস, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হ্রাস। তো এটা কি করতে হবে, এটা মূলত যোগ হবে। এটা কি হবে, যোগ হবে। তাহলে এটা কত ছিল, 5,000 টাকা, 5,000 টাকা। ওকে, এরপরে আর কি হয়েছে, সম্পদের মধ্যে মজুদ পণ্য দেখো 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে তুমি নগদ টাকা দিয়ে মজুদ পণ্য কিনছো, তাহলে এটা নগদ হ্রাস করে। এটা কি করে, নগদ হ্রাস করে। এটা হচ্ছে নগদ টাকা হ্রাস করে, নগদ টাকা হ্রাস করে। তাহলে নগদ টাকা হ্রাস, তাহলে আমরা লিখবো মজুদ পণ্য বৃদ্ধি, মজুদ পণ্য বৃদ্ধি। এটাকে কি লিখবো, মজুদ পণ্য বৃদ্ধি, এবং এই আইটেমটা হবে মাইনাস মজুদ পণ্য বৃদ্ধি। মজুদ পণ্য বৃদ্ধি কত টাকা, 20,000 টাকা। তাহলে এই আইটেমটা হবে আমাদের মাইনাস 20,000। এই আইটেমটা কি হবে, মাইনাস। ওকে, এরপরে দেখো আর কি আছে, সম্পদের মধ্যে আর কিন্তু কিছু নাই, সম্পদের মধ্যে আর কিছু নাই। আমরা চলে যাবো আমাদের চলতি দায়। তাহলে দেখো বকেয়া খরচ, বকেয়া খরচে কি হচ্ছে, বকেয়া খরচের ক্ষেত্রে আমরা যদি ক নম্বরের সমাধানও দেখতে পারি, বকেয়া খরচ আমাদের বাড়ছে, অর্থাৎ 8,000 টাকা, 8,000 টাকা আমাদের নগদ বৃদ্ধি পাচ্ছে। এই যে বকেয়া খরচ, দেখো বকেয়া খরচ বাড়ছে, তার মানে আমাদের দায় বাড়তেছে, তার মানে আমাদের নগদ বৃদ্ধি পাচ্ছে। দায় বাড়লে কি হয়, নগদ বৃদ্ধি পায়, নগদ বৃদ্ধি পায়। তাহলে নগদ বৃদ্ধি হলো কত, 8,000 টাকা। তাহলে আমরা লিখবো বকেয়া খরচ বৃদ্ধি, বকেয়া খরচ বৃদ্ধি 8,000, বকেয়া খরচ বৃদ্ধি 8,000, এবং সেটা যোগ হবে বকেয়া খরচ বৃদ্ধি কত টাকা, 8,000 টাকা, এবং সেটা যোগ, যোগ থাকলে আমরা কিছু সাইন দিব না। এরপরে দেখো পদেয় হিসাব, দেখো পদেয় হিসাব হ্রাস পেয়েছে, তার মানে আমাদের নগদ টাকা চলে গিয়েছে। তাহলে আমরা পদেয় হিসাব হ্রাস, পদেয় হিসাব হ্রাস 10,000 টাকা, পদেয় হিসাব হ্রাস, পদেয় হিসাব হ্রাস কত টাকা, পদেয় হিসাব হ্রাস হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা। তার মানে আমাদের নগদ চলে গিয়েছে 10,000 টাকা। ওকে, এরপরে আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে পদেয় আয়কর। পদেয় আয়কর করা হয়নি, এখানে আমরা পদেয় আয়কর করিনি, তো পদেয় আয়করটা একটু করে নিই। পদেয় আয়কর দেখো 8 এবং 5 ছিল, ও এখানে লেখি নাই নাকি, পদেয় আয়কর ভুল করে এইখানে লিখে দিয়েছি পদেয় আয়কর। ওকে, পদেয় আয়কর হচ্ছে 8 এবং 5, 8,000 এবং 5,000। তাহলে আমাদের কি হবে, 3,000 টাকা। 3,000 টাকা কি হচ্ছে, 3,000 টাকা হচ্ছে পদেয় আয়কর কমে যাচ্ছে, পদেয় আয়কর হ্রাস পাচ্ছে। তাহলে পদেয় আয়কর হ্রাস পাওয়া মানে হচ্ছে নগদ হ্রাস, নগদ হ্রাস। অর্থাৎ চলতি দায় হ্রাস পাওয়ার সাথে সাথে আমাদের নগদ হ্রাস পায়, চলতি দায় হ্রাস পাওয়ার সাথে সাথে কি হয়, আমাদের নগদ হ্রাস পায়। তাহলে পদেয় হিসাব হ্রাস, পদেয় হিসাব হ্রাস হচ্ছে করে ফেলেছি, আমাদের পদেয় আয়কর, পদেয় আয়কর হ্রাস, আয়কর হ্রাস কত টাকা,
কত টাকা দেখো 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। 3000 টাকা আমাদের মাইনাস ফিগারে যাবে, 3000 টাকা মাইনাস। তাহলে আমরা এই আইটেমগুলো একটু যোগ বিয়োগ করি। দেখো 5000, তাহলে -15, -15 সাথে যদি 8 যোগ করি তাহলে -7, -7-এর সাথে আমরা যদি সাথে যদি আরো 13 হচ্ছে যোগ বিয়োগ করি তাহলে -20 আসতেছে। তাহলে আমরা এই আইটেমগুলো করার ফলে আমরা কি পাচ্ছি? -20,000। কত পাচ্ছি? -20,000, -20,000। তো এটা আমরা এখানে, এটা আমরা হচ্ছে 30,000 থেকে যদি 20,000 মাইনাস করি তাহলে 10,000 হচ্ছে আমাদের কি? 10,000 হচ্ছে আমাদের নিট নগদ প্রবাহ কি থেকে? পরিচালন কার্যক্রম থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম থেকে, পরিচালন কার্যক্রম থেকে, পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ। ওকে, তো এটা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। তো এটাই আমাদেরকে বের করতে বলেছে। এই প্রশ্নে আমাদের এতটুকুই করার কথা ছিল। এটা ছিল আমাদের একটা আংশিক নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ পরিচালন কার্যক্রমে শেষ হচ্ছে। তো এটার অ্যান্সার হবে 10,000 টাকা। আমরা গতে যদি যাই, গয়ের রিকোয়ারমেন্ট কি? আমরা একটু গতে যাই। গতে বলছে যে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা খতে হচ্ছে আংশিক করে রেখেছি, এর পরেরটুকু করলেই আমাদের গয়ের পূর্ণাঙ্গ সমাধান হয়ে যাবে। যদি আমাদের খতে এই আইটেমটা বলতো তাহলে আমাদের কিন্তু পুরো নগদ প্রবাহ বিবরণী করা লাগতো, অর্থাৎ অর্থায়ন কার্যক্রমে যতটুকু রয়েছে এবং বিনিয়োগ কার্যক্রমে যতটুকু রয়েছে সেটাও কিন্তু আমাদের করার প্রয়োজন হতো। তো গয়ের ক্ষেত্রে কি হয়, কিভাবে করতে হবে, আমরা তোমাদেরকে সেই বিষয়টি এখন দেখানোর চেষ্টা করব। তো গয়ের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী খ হতে পেয়ে গিয়েছি। তাহলে আমরা এখানে লিখে নিব পরিচালন কার্যক্রম হতে, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ কত হয়েছে আমাদের খতে? খতে দেখি আমরা কত হয়েছিল। খতে হচ্ছে আমাদের আমাদের +10,000, অর্থাৎ আন্তঃপ্রবাহ আছে 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা, 10,000 টাকা। ওকে, আমরা এখন কি করব? অর্থায়ন কার্যাবলী থেকে হচ্ছে নিট নগদ প্রবাহ বের করার চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখন কি লিখব? বিনিয়োগ কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম হতে, আমরা এখন লিখব বিনিয়োগ কার্যক্রম হতে, বিনিয়োগ কার্যক্রম হতে, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, নগদ প্রবাহ নির্ণয়, নগদ প্রবাহ নির্ণয়, নগদ প্রবাহ নির্ণয় বা নগদ প্রবাহ নির্ণয় লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা হচ্ছে এখানে বিনিয়োগ কার্যক্রম কি কি দেখলাম? প্রশ্নে দেখতে পাচ্ছি যে আসবাবপত্র ক্রয় আছে এবং পাশাপাশি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় আছে। তাহলে আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে আমাদের কি হয়? নগদ বহিঃপ্রবাহ ঘটে। তাহলে আমরা লিখবো আসবাবপত্র ক্রয়, আমরা লিখবো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়। ওকে, আসবাবপত্র ক্রয় কত টাকা? আসবাবপত্র ক্রয় হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা আমরা মাইনাসে দিব। কিসে দিব? মাইনাসে। ওকে, এরপরে দেখো আসবাবপত্র ক্রয়ের পরে আমরা আর কি দেখলাম? আরেকটি ছিল, সেটা হচ্ছে যন্ত্রপাতি বিক্রয়। তাহলে যন্ত্রপাতি বিক্রয় হতে যে প্রাপ্তি হবে সেটা আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে কি? আন্তঃপ্রবাহ। তাহলে আমরা লিখবো যন্ত্রপাতি বিক্রয়। কি লিখবো? যন্ত্রপাতি বিক্রয়। তাহলে যন্ত্রপাতি বিক্রয়ের মধ্যে কি আছে? 20,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের যোগ, এটা হচ্ছে আমাদের প্লাস। তাহলে প্লাস হলে আমাদের কি হচ্ছে? এখানে -80,000 টাকা হচ্ছে, -80,000 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের 80,000 করে রাখলাম। আমরা এবার চলে যাব আমাদের হচ্ছে অর্থায়ন কার্যাবলী। কোথায় চলে যাব? অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ। তো এর আগে তোমরা এটা একটু লিখে নিতে পারো, এটুকু একটু লিখে নিতে পারো যে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে, এই যে এই আইটেমটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। ওকে, এর পরের হেডিংয়ে আমরা যাব, সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে। সেটার নাম কি? অর্থায়ন কার্যক্রম থেকে, অর্থায়ন কার্যক্রম থেকে, কার্যক্রম থেকে, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, নগদ প্রবাহ। ওকে, তো এটাকে আমরা একটা দাগ দিয়ে নিব, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখন অর্থায়ন কার্যক্রমে কি কি নগদ প্রবাহ আছে আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থায়ন কার্যক্রমে আছে আমাদের একটা আছে শেয়ার ইস্যু। তাহলে শেয়ার ইস্যু করলে আমাদের মূলধন বৃদ্ধি পায়, পাশাপাশি আমরা নগদ টাকা পাই, নগদ বা ব্যাংকের মাধ্যমে নগদ টাকা আমাদের কাছে আসে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্লাস, এই আইটেমটা কি? প্লাস। তাহলে শেয়ার ইস্যু, অর্থায়ন কার্যক্রমের প্রথম যেটা আছে সেটা হচ্ছে
শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু। তাহলে শেয়ার ইস্যুর মাধ্যমে আমাদের টাকা প্লাস হচ্ছে কত টাকা? 1,50,000 টাকা, 1,50,000 টাকা। তাহলে এই আইটেমটা প্লাস। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের লভ্যাংশ প্রদান। দেখো লভ্যাংশ প্রদান আছে 10,000 টাকা, এর মাধ্যমে আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে বহিঃপ্রবাহ ঘটে, তাহলে এটা আমাদের মাইনাস, এই আইটেমটা আমাদের কি মাইনাস। তাহলে আমরা লিখবো লভ্যাংশ প্রদান, কি লিখবো? লভ্যাংশ প্রদান। তাহলে লিখবো লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। তাহলে এই দুইটা আইটেম দেখো, এই দুইটা আইটেমে হচ্ছে অর্থায়ন কার্যক্রম। তাহলে 1,50,000 থেকে আমরা যদি 10,000 মাইনাস করি তাহলে কত হয়? 1,50,000 থেকে 10,000 মাইনাস করলে 1,40,000 প্লাস 1,40,000। এটা হচ্ছে আমাদের নিট নগদ প্রবাহ কোন কার্যক্রম থেকে? অর্থায়ন কার্যক্রম থেকে। এটা হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে, অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ। ওকে, নেট নগদ প্রবাহ। তো এই হচ্ছে 1,40,000। তো তিনটা আইটেম থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম, তিনটা আইটেম থেকে আমরা পেয়ে গেলাম। এখন তিনটা আইটেম আমরা যোগ বিয়োগ করব। তিনটা আইটেম কি করব? যোগ বিয়োগ করব। তাহলে একটাতে ছিল 10,000, একটাতে ছিল -80,000 এবং একটাতে পেলাম 1,40,000। তাহলে এই 10,000 এবং -80,000 করলে হচ্ছে -70,000 এবং 1,40,000 থেকে আমরা যদি 70,000 মাইনাস করি তাহলে আমাদের 70,000 থাকে নিট নগদ আন্তঃপ্রবাহ। এটা কি? আমাদের নিট নগদ আন্তঃপ্রবাহ, নিট নগদ আন্তঃপ্রবাহ, নিট নগদ আন্তঃপ্রবাহ হয়েছে আমাদের। কারণ এইটার সাথে আমাদের একটা আইটেম যোগ করতে হবে। কি করতে হবে? একটা আইটেম যোগ করতে হবে। সেই আইটেমটার নাম কি? সেই আইটেমটার নাম হচ্ছে প্রারম্ভিক তহবিল। আমরা যখন ছক পড়িয়েছিলাম তখন তোমরা দেখেছিলে যে সেটার নাম হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল। তাহলে আমাদেরকে লিখতে হবে যোগ প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল। তাহলে আমাদের প্রারম্ভিক নগদ তহবিল কত ছিল? আমরা যদি প্রশ্নে যাই, দেখো এই যে নগদ তহবিলের কথা বলা আছে এখানে, তাহলে এটার শুরু হচ্ছে আমাদের এই 2017 সালে এবং শেষ হচ্ছে বা সমাপনী হচ্ছে এটা। তাহলে এটা সমাপনী, এটা সমাপনী আমি আগেও লিখে দিয়েছিলাম তোমাদেরকে। আর এটা হচ্ছে প্রারম্ভিক। তাহলে প্রারম্ভিক নগদ প্রবাহ কত ছিল? প্রারম্ভিক নগদ তহবিল কত ছিল? 80,000 টাকা। প্রারম্ভিক নগদ তহবিল কত ছিল? 80,000 টাকা। তাহলে এই আইটেমটাই আমরা যোগ করবো। এতক্ষণ ধরে আমরা তিনটা কার্যক্রম থেকে নগদ প্রবাহ কত ঘটলো সারা বছর ধরে, 17 থেকে 18 সাল, অর্থাৎ 18 জানুয়ারি থেকে একবার ডিসেম্বর 31 পর্যন্ত আমরা দেখলাম কত টাকা আমাদের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ হচ্ছে। সেটা আমরা পেয়েছি 70,000 টাকা পুরো বছর জুড়ে। এখন আমরা দেখলাম যে আমাদের শুরুতে নগদ প্রবাহ ছিল, আমাদের শুরুতে নগদ তহবিল ছিল 80,000 টাকা। কত টাকা? 80,000 টাকা। তো সেই আইটেমটাই আমরা এখন যোগ করব। এই 80,000 টাকাই আমরা এখন কি করব? যোগ করব 80,000 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের শুরুতে নগদ প্রবাহ। তাহলে এই দুইটা আইটেম যোগ করলে আমরা সমাপনী নগদ তহবিল পেয়ে যাব। তাহলে এই দুইটা আইটেমের যোগফল কত? দেখো এই দুইটা আইটেমের যোগফল আসতেছে আমাদের কত? দেখো এই দুইটা আইটেমকে যোগ করলে হয় আমাদের 1,50,000 টাকা, 1,50,000 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের সমাপনী নগদ তহবিল। এই আইটেমটার নাম কি? আমাদের সমাপনী নগদ তহবিল, সমাপনী নগদ তহবিল, সমাপনী নগদ তহবিল। ওকে, সমাপনী নগদ তহবিল। তাহলে এইটাই হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এটাই হচ্ছে আমাদের কি বের করার নিয়ম? নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে সমাপনী নগদ তহবিল বের করার নিয়ম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটাই হচ্ছে আমাদের বের করার মূল উদ্দেশ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সৃজনশীল 1 সলভ করলাম। আশা করি তোমরা সৃজনশীল 1 বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 2 নং সৃজনশীল দেখব। তো 2 নং সৃজনশীলে আমরা কিভাবে সলভ করতে পারি বা কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। 2 নং সৃজনশীলে বলছে, 2 নং সৃজনশীলে কি বলছে দেখো, পল্লবী লিমিটেডের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী দিয়ে দিয়েছে 2024 সাল, আবারও 2024 এবং 25 সাল দিয়েছে। তো এটা হচ্ছে প্রারম্ভিক, এটা হচ্ছে প্রারম্ভিক আমাদের যে তহবিলগুলো রয়েছে সেগুলো, এবং এইটা হচ্ছে আমাদের সমাপনী, এটা হচ্ছে আমাদের কি সমাপনী যে তহবিল রয়েছে সেগুলো। তো এখানে দেখো নগদ, প্রাপ্য হিসাব, তারপরে কি রয়েছে ভূমি। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের চলতি, এই দুইটা হচ্ছে আমাদের চলতি। পার্থক্য তোমরা আগেই বুঝেছো যে ওইটা 6,300 থেকে 8,150 আসতেছে। প্রাপ্য হিসাব দেখো 11,000 থেকে 10,600, অর্থাৎ প্রাপ্য হিসাব কমতেছে, তার মানে নগদ বাড়তেছে। এবার দেখো ভূমির ক্ষেত্রে কি হচ্ছে, 13,000 ছিল 10,000, তার মানে 3,000 টাকার একটা পার্থক্য আছে। কত টাকার একটা পার্থক্য আছে? 3,000 টাকার একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। 3,000 টাকার একটা পার্থক্য পাচ্ছি এইটা এবং এইটা থেকে। ওকে, তো 3,000 টাকার পার্থক্য পাচ্ছি, মানে ভূমি 3,000 টাকার আমাদের কমে গিয়েছে। এখন কমে যাওয়ার একটাই মাধ্যম হতে পারে ভূমি বিক্রয়। এরপর দেখো দালান কোঠা, দালান কোঠার ক্ষেত্রে দেখো একই রয়েছে, তার মানে কোনো হ্রাস বৃদ্ধি হয়নি। পঞ্জীভূত অবচয়, দালান কোঠা হচ্ছে বৃদ্ধি পেয়েছে
5,000 থেকে 7,500, তার মানে হচ্ছে অবচয় বৃদ্ধি পেয়েছে 2,500 টাকা। অবচয় কত বৃদ্ধি পেয়েছে? অবচয় বৃদ্ধি পেয়েছে 2,500 টাকা। ওকে, এরপর দেখো এগুলো ছিল আমাদের সম্পদ। এরপর দায় ও শেয়ার হোল্ডারদের ইকুইটি। প্রদেয় হিসাব দেখো কি হচ্ছে, প্রদেয় হিসাব কমে গিয়েছে। প্রদেয় হিসাব কি হয়েছে? কমে গিয়েছে। প্রদেয় হিসাব কমে যাওয়া মানে আমার নগদ হ্রাস। সাধারণ শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন হচ্ছে দেখো আগে ছিল 34,500, এখন 37,500, তার মানে এটা অর্থায়ন কার্যক্রম। তো অর্থায়ন কার্যক্রমে কি হচ্ছে? অর্থায়ন কার্যক্রমের মাধ্যমে আমাদের টাকা বৃদ্ধি পাচ্ছে। এরপর দেখো সংরক্ষিত আয়, আগে ছিল 10,000, এখন হচ্ছে 11,565 টাকা। তাহলে আমাদের সংরক্ষিত আয়ের পরিমাণও বাড়তেছে। সংরক্ষিত আয়ের পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমাদের সৃজনশীলের মোটামুটি আইটেম। আমরা সমন্বয় দেখে কি আছে, নিট মুনাফা আছে 18,500। নিট মুনাফা মানেই হচ্ছে আমাদের পরোক্ষ পদ্ধতিতে ম্যাথ করতে হবে। পরোক্ষ পদ্ধতিতে নগদ লভ্যাংশ প্রদান 16,935, এটা হচ্ছে অর্থায়ন কার্যক্রমের বহিঃপ্রবাহ। ভূমি বিক্রয় করা হয়েছে 2,450 টাকা। 2,450 টাকা হচ্ছে বিক্রয়কৃত মূল্য। তাহলে এটা অর্থায়ন কার্যক্রম থেকে আমাদের এটা কি? অর্থায়ন কার্যক্রম থেকে হচ্ছে আমাদের কি? প্রাপ্তি। অর্থায়ন কার্যক্রম থেকে প্রাপ্তি। এখন দেখো বলছে ক নাম্বারে বলছে ভূমি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করুন। তাহলে এই যে সমন্বয়, দেখো সমন্বয়তে বলতেছে, সমন্বয়টা আমাদের বলতেছে ভূমি বিক্রয় করা হয়েছে। ভূমি বিক্রয় করা হয়েছে কত টাকায়? 2,450 টাকায় আমরা পেয়েছি বিক্রি করে। তাহলে আমরা লিখতে পারি ভূমি বিক্রয়, ভূমি বিক্রয় কত টাকা? ভূমি বিক্রয়, ভূমি বিক্রয় হচ্ছে কত টাকা? ভূমি বিক্রয় হচ্ছে আমাদের 2,450 টাকা। এই টাকায় আমরা বিক্রি করেছি 2,450 টাকা। এখন এই ভূমির ক্রয় মূল্য তো বাদ দিতে হবে, তাহলে তো আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে পারবো না। এখন ক্রয় মূল্য কত? দেখো এই যে ভূমি আমাদের ছিল, শুরুতে ছিল 13,000, বছর শেষে দেখতে পাচ্ছি আমরা 10,000 টাকার ভূমি আছে। তাহলে আমরা ওই ভূমিটা কত টাকায় কিনছিলাম? 3,000 টাকায় কিনছিলাম। যতটুকু বিক্রি করেছি ততটুকুর মূল্য হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকায় কিনছে। তাহলে দেখো আমাদের ভূমির ক্রয় মূল্য বাদ ভূমির ক্রয় মূল্য, ভূমির ক্রয় মূল্য আমি ওখানেই দেখিয়েছি 3,000 টাকা। তারপরে এখানে তোমরা দেখা দিতে পারো, সেটা হচ্ছে 13,000 মাইনাস 10,000, তার মানে 3,000 টাকা। তাহলে কত হয়? 3,000 টাকা। তাহলে ভূমির ক্রয় মূল্য হচ্ছে 3,000 টাকা, এটা বাদ দিতে হবে। এখন দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বড় হয়ে গিয়েছে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের ক্ষতি হয়। কি হয়? নেট ক্ষতি হয়। নেট ক্ষতি হয়। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে? 550 টাকা ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? 550 টাকা। তাহলে এইটা হচ্ছে আমি আমার ভূমি বা স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। ভূমি বিক্রয়জনিত ক্ষতি, ভূমি বিক্রয়জনিত ক্ষতি। এই ক্ষতিটা কি হয়? আমাদের যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করে যদি আমাদের ক্ষতি হয়, সেটা যোগ হয়। আমাদের পরোক্ষ পদ্ধতির যে ছক ছিল সেটা যদি তোমরা আবারও একটু দেখো, তাহলে সেটা দেখবা পরোক্ষ পদ্ধতিতে করার সময় আমাদের পরিচালন কার্যক্রমের মধ্যে ছিল স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বিয়োগ হবে, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি যোগ হবে। তো এই আইটেমটা কিন্তু আমাদের পরিচালন কার্যক্রমে যে যোগ করতে হবে। এরপর দেখো পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের পরিচালন কার্যক্রম অর্থাৎ আবারও আংশিক করতে বলেছে, আংশিক নগদ প্রবাহ বিবরণী করতে বলেছে। তাহলে আমরা আংশিকটা করব। শুরু করব কি দিয়ে? নিট মুনাফা দিয়ে। শুরু করব কি দিয়ে? নিট মুনাফা দিয়ে। যারা ক্লাসটি করছো খাতা কলম নিয়ে বসো, এবং এখানে দেখো অনেক জটিল মানে আইটেমটা হচ্ছে শেষে শূন্য শূন্য খুবই কম, যেমন এই যে 7,185। তো ক্যালকুলেটর নিয়ে বসো, ক্যালকুলেটর নিয়ে বসো, তোমরাও একটু হিসাব করার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা শুরু করব কি দিয়ে? পরোক্ষ পদ্ধতি মানে আমাদের নিট লাভ দিয়ে শুরু করতে হবে। পরোক্ষ পদ্ধতি মানে কি? আমরা আংশিক করব এবং পরিচালন কার্যক্রম থেকে করতে বলেছে। তাহলে আমরা শুরু করব নিট লাভ থেকে। নিট লাভ, নিট লাভ কত টাকা? নিট লাভ কত টাকা? দেখো নিট লাভ বলতেছে আমাদের 18,500 টাকা। কত টাকা? 18,500 টাকা। 18,500 টাকা। এখন এইটার সাথে আমরা কি করব? পরিচালন কার্যক্রম হতে বা নিট লাভকে পরিচালন কার্যক্রমে রূপান্তরের জন্য সমন্বয় সমূহ। নিট লাভকে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহে রূপান্তর লিখতে পারো, বা রূপান্তরের জন্য সমন্বয় সমূহ। রূপান্তরের জন্য সমন্বয় সমূহ। তো আমরা এখন এই পরিচালন কার্যক্রমে রূপান্তরের জন্য যে সমন্বয়গুলো করা প্রয়োজন, যে আইটেমগুলো আমরা দেখেছিলাম আমাদের পরোক্ষ পদ্ধতির ছকে, সেগুলো করব। তো সেই কাজগুলো আমরা একটু দেখি। সেই কাজের ক্ষেত্রে কি কি লাগবে আমাদের? আমরা চলতি সম্পদের হ্রাস বৃদ্ধিগুলো করব নগদ বাদে। নগদ
বাদে। পাশাপাশি দেখো আমাদের চলতি দায়েরগুলো করতে হবে, চলতি দায়েরগুলো করতে হবে, চলতি সম্পদ করতে হবে, চলতি দায়েরগুলো করতে হবে। তো এখানে একটা সংরক্ষিত আয় আছে, ওটা মূলধনের আইটেম, মূলধনের আইটেম আমাদের নগদ প্রবাহ বিবরণীতে লাগে না। তো আমরা দেখো তাহলে চলতি সম্পদের ক্ষেত্রে আমাদের প্রাপ্য হিসাবটা নিতে হবে, নগদ আমাদের বাদ, নগদ কোনো কাজে লাগে না। নগদের প্রারম্ভিকটা আমরা শেষে যোগ করি, সমাপনী আমাদের কোনো কাজে লাগে না, কারণ সমাপনী আমরা বের করব, নিজেরা বের করাই হচ্ছে আমাদের কাজ এই ম্যাথের। তাহলে প্রাপ্য হিসাবের কি হয়েছে দেখো তো, প্রাপ্য হিসাবে তোমরা সবাই একটু ক্যালকুলেটার নিয়ে বসবা। দেখো 11,700 কত আছে, 11,700 ছিল শুরুতে, শেষে আইসে হচ্ছে 10,600। তাহলে এই দুটার পার্থক্য কত, এই দুটার পার্থক্য কত? দেখো 11 আমরা যদি লিখি এভাবে লিখি, প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে, এটা তো আমরা বলতে পারি, প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে এতটুকু তো আমরা বলতে পারি। তাহলে প্রাপ্য হিসাব যে হ্রাস পেয়েছে, প্রাপ্য হিসাব হ্রাস সেটা আমরা লিখবো, প্রাপ্য হিসাব হ্রাস। তাহলে আমরা লিখতে পারি প্রাপ্য হিসাব হ্রাস, প্রাপ্য হিসাব হ্রাস, প্রাপ্য হিসাব হ্রাস কত টাকা, কত টাকা এটা যদি তোমরা দেখা দিতে চাও, 11,700 থেকে 10,600 মাইনাস 11,700 থেকে 10,600 মাইনাস, তাহলে দেখো 11,700 আর 10,600, তাহলে 1,100 টাকা হচ্ছে হ্রাস পেয়েছে। তাহলে এটা যোগ হবে, প্রাপ্য হিসাব হ্রাস পাওয়া মানে কি, এই 1,100 টাকা তোমার দিনাদার তোমাকে প্রদান করেছে, তাহলে এই 1,100 টাকা যোগ হবে। ওকে, এরপরে দেখো প্রাপ্য হিসাবের পরে আর কি ছিল, আমাদের ছিল প্রদেয় হিসাব। কি ছিল? প্রদেয় হিসাব ছিল। তো প্রদেয় হিসাব হচ্ছে দেখো, আচ্ছা এখানে আরেকটা আইটেম আছে পুঞ্জীভূত অবচয়। তাহলে অবচয় দেখো, অবচয় কি হচ্ছে, 2,500 টাকার একটা পার্থক্য দেখতে পাচ্ছ। অবচয় সবসময় নিট মুনাফার সাথে যোগ হয়, এটা আমি তোমাদেরকে টপিক ক্লিয়ার করার সময় বলেছি যে অবচয়, যদিও অবচয় একটা তহবিল, পুঞ্জীভূত অবচয় নামক একটা তহবিলে আমরা স্থানান্তর করে রাখি, এর মাধ্যমে আমাদের নগদ টাকা চলে যায় না, তার মানে ওই টাকাটা আমাদের হাতেই আছে। তাহলে এই যে 2,500 টাকা আমরা খরচ দেখিয়েছি, এর মাধ্যমে কিন্তু আমাদের প্রকৃত অর্থে 2,500 টাকা নগদ হিসেবে চলে যায়নি। তাহলে এটা আমাদেরকে যোগ করতে হবে নগদের সাথে। তাহলে আমরা লিখতে পারি অবচয়, কি লিখতে পারি, অবচয়, অবচয় বৃদ্ধি, অবচয় বৃদ্ধি। অবচয় বৃদ্ধি পেলে কি হয়, যোগ হয়, অবচয় বৃদ্ধি পেলে যোগ হয়। 7,500 মাইনাস 7,500 মাইনাস 5,000, 5,000। ওকে, তাহলে এই 2,500 হচ্ছে আমাদের যোগ। এরপরে দেখো আমাদের অবচয় গেল। প্রদেয় হিসাব দেখো, প্রদেয় হিসাব আগে ছিল 16,550, এখন হয়ে যায় 7,185। তাহলে প্রদেয় হিসাব হ্রাস, প্রদেয় হিসাব হ্রাস পাওয়ার সাথে সাথে আমাদের নগদ চলে যায়, অর্থাৎ প্রদেয় হিসাবকে আমরা পরিশোধ করেছি। প্রদেয় হিসাব হ্রাস, প্রদেয় হিসাব হ্রাস, এটা একটু ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করো। প্রদেয় হিসাব হ্রাস কত টাকা, প্রদেয় হিসাব হ্রাস হচ্ছে, প্রদেয় হিসাব হ্রাস 16,550 মাইনাস 16,550 মাইনাস কত টাকা, 16,550 মাইনাস 7,185, 7,185, 7,185। তো এটা আমরা একটু ক্যালকুলেটার করবো, 16,550, 16,550, 16,550 মাইনাস 7,185, 7,185, তাহলে 9,365 টাকা, 9,365 টাকা, 9,365 টাকা। তাহলে প্রদেয় হিসাব হ্রাসের সাথে সাথে এটাও আমাদের মাইনাস হচ্ছে। এরপরে দেখো, এরপরে বলছে যে আর কোনো আইটেম আছে কিনা, এই ছকে আমরা দেখতে পাচ্ছি না। সমন্বয়ে যদি যাই, সমন্বয়ে একটা আইটেম আছে দেখো, ভূমি কি হয়েছে, বিক্রয় করা হয়েছে, ভূমি বিক্রয় করা হয়েছে। তো এখানে আমরা দেখেছি কতে যে ভূমি বিক্রয়জনিত ক্ষতি, এবং তোমাদেরকে আমি বলেছিলাম ক করানোর সময় যে ভূমি যদি আমরা বিক্রয় করি সেক্ষেত্রে কি হবে, আমাদের ভূমি বিক্রয়ের ফলে যদি ক্ষতি হয় সেটা আমাদের যোগ হবে, এটা মুনাফা জাতীয় অংশ। আর যে যদি মূলধন জাতীয় অংশ হতো তাহলে সেটা বিনিয়োগ কার্যক্রমে যাইতো, কিন্তু এখানে এইটুকু হচ্ছে আমাদের মুনাফা জাতীয় অংশ, এই জন্য পরিচালন কার্যক্রমে যাবে, এবং ক্ষতি হলে যোগ, লাভ হলে বিয়োগ। তাহলে ক্ষতি হয়েছে 550 টাকা, তাহলে আমরা লিখবো ভূমি বিক্রয়জনিত ক্ষতি, ভূমি বিক্রয়জনিত, বিক্রয়জনিত ক্ষতি, ভূমি বিক্রয়জনিত ক্ষতি কত টাকা, 550 টাকা, 550 টাকা। এখন এই আইটেমগুলো আমরা যোগ বিয়োগ করি, এই আইটেমগুলো আমরা যোগ বিয়োগ করে দেখি কত হয়। তো এই আইটেমগুলো আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। এখানে আমাদের 9,300, প্রথমে আছে 1,100 টাকা, 1,100 যোগ 2,500 যোগ বিয়োগ, দুঃখিত, বিয়োগ হচ্ছে আমাদের 9,365, 9,365 যোগ হচ্ছে 550 টাকা। তার আমাদের অ্যান্সার আসতেছে মাইনাস 5,215, মাইনাস 5,215, 5,215। তাহলে এইটা আমরা যদি বিয়োগ করি 18,500 থেকে, 18,500 মাইনাস 5,215, 5,215, 5,215, তাহলে 13,285 টাকা, 13,285 টাকা, 13,285 টাকা হচ্ছে আমাদের কি, 13,285 টাকা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এটা হচ্ছে আমাদের কি, পরিচালন কার্যক্রম হতে, পরিচালন
কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ, নগদ প্রবাহ। তো এই কথাটাই আমাদের গতে দিয়ে শুরু করতে হবে, কারণ গতে গতে আমাদের কি চেয়েছে আমরা একটু দেখি। খ আমাদের শেষ হলো, আমরা গতে যাব। তো গতে আমাদের আরো দুইটা কার্যক্রম আছে, বিনিয়োগ এবং অর্থায়ন। তো আমাদের গয়ের রিকোয়ারমেন্ট বলছে বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদেরকে কিন্তু সমাপনী নগদ তহবিল নির্ণয় করতে বলে নাই, বা নগদ প্রবাহ বিবরণী পুরোপুরি করতে বলে নাই, অর্থাৎ সমাপনী নগদ তহবিল আমাদেরকে বলে নাই। আমাদের আরো দুইটা কার্যক্রম, সেই দুইটার কার্যক্রমের নিট নগদ প্রবাহের পরিমাণ বের করতে বলেছে। তো আমরা কি করব, আমরা গতে যাব। গয়ের ক্ষেত্রে আমরা শুরুটা আমরা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে করব, যেহেতু বিনিয়োগ কার্যক্রমের কথা বলা হচ্ছে। তো আমরা লিখব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ, কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ, নগদ প্রবাহ সমূহ। এটা লিখে একটা দাগ দিতে পারো, একটা দাগ দাও। তো এর নিচে আমরা বিনিয়োগ কার্যক্রমের মধ্যে কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। বিনিয়োগ কার্যক্রমের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। বিনিয়োগ কার্যক্রমে দেখো এখানে বিনিয়োগ কার্যক্রম হিসেবে কি কি আছে। একটা আছে হচ্ছে দালান কোঠা একই রয়ে গিয়েছে, ভূমির ক্ষেত্রে আছে, ভূমি আছে। বিনিয়োগ কার্যক্রমের মধ্যে কি আছে, ভূমি আছে। তাহলে 13,000 থেকে 10,000 আসছে, মানে 3,000 টাকার ভূমি আমাদের কি হয়েছে, বিক্রয় হয়েছে। তো বিনিয়োগ কার্যক্রমের এই ভূমি আইটেমটা দেখো, এখানে দেখা যাচ্ছে 13,000 থেকে 10,000 টাকায় নেমেছে। 13,000 থেকে 10,000 টাকা নেমেছে বিনিয়োগ কার্যক্রমে। শুধুমাত্র আমরা এই একটা আইটেমই দেখতে পাচ্ছি, এই একটা আইটেম যে 13,000 থেকে 10,000 নেমেছে। কিন্তু প্রকৃত অর্থে কি 13,000 থেকে 10,000 নেমেছে? প্রকৃত অর্থে কি আমরা 3,000 টাকা পেয়েছি? আমরা পাইনি। আমরা দেখেছি আমরা 550 টাকা ক নং যখন আমরা সমাধান করেছি তখন দেখেছি 550 টাকা ক্ষতি হয়েছে, এবং আমরা পেয়েছি হচ্ছে 2,450 টাকা। এখানে সমন্বয়তে বলা ছিল, দেখো ভূমি বিক্রয় করা হয়েছে 2,450 টাকা। তাহলে আমাদের প্রাপ্তি কত? আমাদের প্রাপ্তি মূলত ভূমি বিক্রয় থেকে 2,450 টাকা। তাহলে আমরা আমাদের যে বিনিয়োগ কার্যক্রম রয়েছে সেখান থেকে নগদ প্রবাহ দেখছি প্রশ্নের মধ্যে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ভূমি। আর দালান কোঠার কোনো পরিবর্তন হয়নি, দেখো 35,000ই রয়ে গেছে। তাহলে এটার কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন না হলে আমরা সেটা করব না। আর কোনো ধরনের বিনিয়োগ কার্যক্রম আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা লিখতে পারি ভূমি বিক্রয়জনিত, ভূমি বিক্রয় থেকে প্রাপ্তি, ভূমি বিক্রয় থেকে প্রাপ্তি, ভূমি বিক্রয় হতে প্রাপ্তি, বিক্রয় হতে প্রাপ্তি কত টাকা? ভূমি বিক্রয় হতে প্রাপ্তি কত টাকা? 2,450 টাকা। কত টাকা পেয়েছিলাম? 2,450। তাহলে দেখো আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে আর কোনো উপাদান আমরা দেখছি না। তাহলে এইটাই কিন্তু বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। তাহলে আমাদেরকে লিখে দিতে হবে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ। ওকে, এরপর বিনিয়োগ কার্যক্রম তো আমরা দেখলাম। এরপর আমাদেরকে বলেছে গতে আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে অর্থায়ন। তাহলে অর্থায়ন কার্যক্রম থেকে আমাদেরকে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ, নগদ প্রবাহ সমূহ, নগদ প্রবাহ সমূহ। ওকে, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ। তাহলে অর্থায়ন কার্যক্রম থেকে কি নগদ প্রবাহ রয়েছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। অর্থায়ন কার্যক্রম থেকে কি নগদ প্রবাহ রয়েছে, দেখো এখানে বলছে সাধারণ শেয়ার মূলধন দেওয়া আছে। এছাড়া আর কোনো আইটেম আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। সাধারণ শেয়ার মূলধন রয়েছে এবং হচ্ছে লভ্যাংশ প্রদান রয়েছে। দেখো লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান একটা অর্থায়ন কার্যক্রম, এবং হচ্ছে সাধারণ শেয়ার মূলধন একটা অর্থায়ন কার্যক্রম। তো সাধারণ শেয়ার মূলধনের ক্ষেত্রে দেখো কত হচ্ছে, 34,500 থেকে 37,500, মানে 3,000 টাকা আমাদের বেড়েছে। কত টাকা বেড়েছে? তাহলে 3,000 টাকা আমাদেরকে লিখতে হবে। তাহলে সাধারণ শেয়ার মূলধন আমরা কি লিখতে পারি? সাধারণ শেয়ার মূলধন, সাধারণ শেয়ার ইস্যু, ইস্যু বা মূলধন, ইস্যু মানে বিক্রি করা। তো ইস্যু হচ্ছে আমাদের 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা। এই 3,000 টাকা আমাদের প্লাস হচ্ছে। ওকে, এরপরে আমাদের আরেকটা রয়েছে আইটেম, সেটা হচ্ছে নগদ লভ্যাংশ প্রদান, নগদ লভ্যাংশ প্রদান। নগদ লভ্যাংশ প্রদান কত টাকা? দেখো নগদ লভ্যাংশ প্রদান বলতেছে 16,935 টাকা। কত টাকা? 16,935 টাকা। তাহলে এইটা প্রদান মানে হচ্ছে আমাদের বহিঃপ্রবাহ 935। ওকে, তাহলে আমরা এই দুইটার নিট যদি করি তাহলে আমাদের 13,935 আসতেছে, 13,935 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম হতে
নেট নগদ প্রবাহ, নেট নগদ প্রবাহ। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের যে দুইটা সৃজনশীল, সেই দুইটা সৃজনশীলের সলভ। নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এই নগদ প্রবাহ বিবরণী বুঝতে পারলে একেবারেই সহজ, খুবই কম সময় লাগে। তো এই অধ্যায়ের অ্যান্সার করাটা হবে বুঝে শুনে অ্যান্সার করাটা, এবং এই অধ্যায় পড়তে খুবই কম সময় লাগে। তো এই অধ্যায়ের অ্যান্সার করা হবে, অ্যান্সার করতে গেলে তোমরা খুবই সহজে 10টা মার্কস কিন্তু সৃজনশীল বা সিকিউতে পেয়ে যাবা, এবং এমসিকিউগুলো ধরতে পারা একেবারে সহজ। তো আমরা এতক্ষণ ধরে আমাদের টপিক বিশ্লেষণ করলাম এবং সৃজনশীল সলভ করলাম। এই পর্যায়ে আমরা এই অধ্যায়ের জন্য তোমাদের 20টি এমসিকিউ সলভ করাবো। তার পূর্বে তোমাদের ক্ষেত্রে আমি বলে নিই যে তোমরা যারা ক্লাসটি করছো, তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে মনে করছো, বা স্কুল অফ এক্সেলেন্স তোমাদেরকে সহায়তা করছে, তোমাদেরকে গাইড করছে, তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসটা একটু শেয়ার করে দাও। প্রয়োজনে তোমাদের যারা বন্ধু রয়েছে, যারা কমার্সে বা ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে, তাদেরকে স্কুল অফ এক্সেলেন্সের পেজে একটু মেনশন করে দাও, বা আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও বা শেয়ার করে দাও ভিডিওটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়? আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী আন্তর্জাতিক হিসাব মান, তাহলে আন্তর্জাতিক হিসাব মানের ইংরেজি কি? আইএএস। আইএএস, এটার ইংরেজি কি? আইএএস। তাহলে আইএস কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী করা হয়? একেবারে শুরুর স্লাইডে ছিল আইএস 7। আইএস 7 অনুযায়ী আমরা নগদ প্রবাহ বিবরণী করে থাকি। এবার দেখো, বাংলাদেশে কোন ধরনের কোম্পানির ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক করা হয়েছে? বাংলাদেশের কোন ধরনের কোম্পানির ক্ষেত্রে, বাংলাদেশের কোন ধরনের কোম্পানির ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী বাধ্যতামূলক করা হয়েছে? তো দেখো, আমরা যে কোম্পানিগুলো দেখি তার মধ্যে নগদ প্রবাহ বিবরণী বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাধ্যতামূলক নয়, স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, আরেকটা বলছে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত নয়। তাহলে যে কোম্পানিগুলো তালিকাভুক্ত রয়েছে স্টক এক্সচেঞ্জে, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বা বিএসইসির অধীনে, তাদের হচ্ছে কি করা বাধ্যতামূলক? নগদ প্রবাহ বিবরণী করা বাধ্যতামূলক, প্রস্তুত করা বাধ্যতামূলক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। এরপরে আইএস 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীতে নগদ কার্যক্রমকে কত ভাগে দেখানো হয়? তাহলে নগদ প্রবাহ বিবরণীতে আইএস 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীতে আমরা কার্যক্রমকে বা কার্যাবলীকে বা হচ্ছে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোকে 3টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? 3টা ভাগে। কয়টা ভাগে ভাগ করি? 3টা। একটা হচ্ছে পরিচালন, তারপরে বিনিয়োগ, তারপরে অর্থায়ন কার্যক্রম। এরপর দেখো, নগদ প্রবাহ বিবরণীতে ট্রেজারি স্টকের জন্য নগদ প্রদান কোন কার্যক্রমের সাথে জড়িত? তাহলে ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক বারবার বলছিলাম, এটার বাংলা ছিল, এটা লিখেও দিয়েছিলাম আমি বারবার, শেয়ার পুনঃক্রয়। শেয়ার পুনঃক্রয়, শেয়ার পুনঃক্রয়, এটা কোথায় ছিল? অর্থায়ন কার্যাবলীর মধ্যে। অর্থায়ন কার্যাবলীর মধ্যে বহিঃপ্রবাহেতে, অর্থায়ন কার্যাবলীর মধ্যে বহিঃপ্রবাহেতে ছিল, অর্থায়ন কার্যাবলীর মধ্যে বহিঃপ্রবাহেতে ছিল। এরপর দেখো, শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ প্রদান নগদ প্রবাহ বিবরণী কোন শ্রেণীর কার্যাবলী? শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান, এতক্ষণ ধরে ম্যাথও করলাম আমরা লভ্যাংশ প্রদানের। তো লভ্যাংশ প্রদান মূলত অর্থায়ন কার্যাবলীর বহিঃপ্রবাহ। কোন কার্যাবলীর বহিঃপ্রবাহ? অর্থায়ন কার্যাবলীর বহিঃপ্রবাহ। যদি আন্তঃপ্রবাহ না বহিঃপ্রবাহ উল্লেখ করে তখন কিন্তু বহিঃপ্রবাহ বলতে হবে। এরপর দেখো, কোনটি বিনিয়োগ কার্যাবলী সম্পর্কিত নগদ প্রবাহের উদাহরণ? বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ কার্যক্রম কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা সম্পদ ক্রয় বা বিক্রয় করি, সম্পদ ক্রয় বাবদ নগদ প্রদান বা সম্পদ বিক্রয় হতে প্রাপ্তি। তো দেখো, ইস্যুকৃত বন্ড, ইস্যুকৃত বন্ড হচ্ছে আমাদের কি? অর্থায়ন কার্যক্রম। ইস্যুকৃত বন্ড কি? অর্থায়ন কার্যক্রম। লভ্যাংশ, এটাও অর্থায়ন, এটাও কি? অর্থায়ন। আসবাবপত্র বিক্রয়জনিত নগদ প্রবৃত্তি, আসবাবপত্র হচ্ছে আমাদের সম্পদ, আসবাবপত্র কি? আমাদের সম্পদ। তাহলে এটা হচ্ছে বিনিয়োগ, এটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ, এই জন্য এটা হচ্ছে বিনিয়োগ। এটা হচ্ছে কি? কোন কার্যক্রম? বিনিয়োগ কার্যক্রম। আর শেষে যেটা আছে সেটা দেখো, শেষেরটা হচ্ছে সরবরাহকারী, এটা হচ্ছে পরিচালন কার্যক্রম। এটা হচ্ছে কোন কার্যক্রম? পরিচালন কার্যক্রম। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার। সাথে যদি যাই, আইএস 7 অনুযায়ী ব্যবসায়ের প্রধান রাজস্ব উৎপন্নকারী কার্যাবলীকে কি বলা হয়? তাহলে প্রধান রাজস্ব, দেখো প্রধান রাজস্ব মানে কি? প্রধান রাজস্ব মানে হচ্ছে মুনাফা। রাজস্ব মানে মুনাফা বা আয়। রাজস্ব মানে কি? মুনাফা বা আয়। তাহলে আয়, নিট আয়ের সাথে আমরা কোনগুলো যোগ বিয়োগ করতাম? পরিচালন কার্যাবলীর যোগ বিয়োগ করতাম। তা আমাদের নিট আয় হচ্ছে বিক্রয় থেকে, এবং বিক্রয় বা ক্রয় সংক্রান্ত কার্যাবলী আমাদের পরিচালন কার্যাবলীর মধ্যে যায়। কোনটির মধ্যে যায়? পরিচালন কার্যাবলীর মধ্যে যায়। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। আমাদের অ্যান্সার হবে ঘ। 8-এ যদি যাই, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলে নগদ প্রবাহ বিবরণীতে কিভাবে দেখানো হয়? তাহলে প্রাপ্য হিসাব হচ্ছে তোমার একটা চলতি সম্পদ। প্রাপ্য হিসাব কি? চলতি সম্পদ, চলতি সম্পদ, চলতি সম্পদ। তাহলে প্রাপ্য হিসাব যদি চলতি সম্পদ হয়, চলতি সম্পদ যখন বাড়ে তখন আমার নগদ টাকা কমে যায়, কারণ প্রাপ্য হিসাব আমার কাছ থেকে বাকিতে ক্রয় করতেছে, ওই টাকা, ওই যে পণ্যগুলো সেগুলো তো আমার নগদ টাকা দিয়ে কিনতে হচ্ছে, তার মানে আমার নগদ টাকা চলে যায়। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়
পরিচালন কার্যাবলী থেকে বিয়োগ করে, কি করে? পরিচালন কার্যাবলী থেকে বিয়োগ করে, পরিচালন কার্যাবলী থেকে বিয়োগ করে। এরপর দেখো শেয়ার ইস্যুর মাধ্যমে জমি ক্রয়, শেয়ার ইস্যুর মাধ্যমে জমি ক্রয় 5 লক্ষ টাকা, শেয়ার বিক্রির মাধ্যমে জমি ক্রয় নিচের কোন ধরনের কার্যাবলীর অন্তর্ভুক্ত? তো তোমাদের আমি কতিপয় গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম লিখে দিয়েছিলাম, সেখানে ছিল যে এটা হচ্ছে অনগদ কার্যক্রম। এটা কি? অনগদ কার্যক্রম। এটা হচ্ছে একটা অনগদ কার্যক্রম, এটা এই 3 কার্যাবলীর কোনোটার মধ্যেই পড়ে না। এরপরে 10-এ যদি যাই, পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে। দেখো অবচয় খরচ আমরা যোগ করি পরিচালন কার্যক্রমের মধ্যে নিট আয়ের সাথে। যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি আমাদের পরিচালন কার্যক্রমের মধ্যে যায়, বিক্রয়জনিত ক্ষতি কি হয়? যোগ হয়, বিক্রয়জনিত ক্ষতি যোগ হয়, তাহলে এটাও আমাদের যায়। যন্ত্রপাতি বিক্রয় এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। এটা কোন কার্যক্রম? বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ কার্যক্রম কখনোই যায় না, বিনিয়োগ কার্যক্রম কখনোই যায় না। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ও 2। অ্যান্সার কি হবে? 1 ও 2। 11তে যদি যাই, অনগদী তাৎপর্যপূর্ণ দফা কি? তাহলে অবচয় তোমরা দেখেছো যে নগদ প্রবাহ বিবরণীতে যায়, তাহলে এটা নগদী কার্যক্রমের মধ্যে যায়। তাৎপর্যপূর্ণ দফা মানে হচ্ছে কার্যক্রম, তাহলে অবচয় যায়, অবচয় বাদ। সম্পদ ক্রয় ঋণপত্র ইস্যু এটা হচ্ছে অনগদ কার্যক্রমের তোমাদের যে লেনদেনগুলো দিয়েছিলাম সেটা ছিল। বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর সেখানেও ছিল, তাহলে এই দুইটা তখন কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে 2 ও 3 তোমরা আলোচনা দেখলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আরো। এরপরে 12তে যাই, অয়ন কোম্পানির বিক্রয় 30,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 15,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি 1,000 টাকা, পদের হিসাব হ্রাস 3,000 টাকা, মজুত পণ্য বৃদ্ধি 6,000 টাকা। খরিদ্দারের নিকট হতে প্রাপ্তির পরিমাণ কত? খরিদ্দারের নিকট, খরিদ্দার মানে কি? তোমার যে প্রাপ্য হিসাব আছে, তোমার যে দেনাদার আছে, যিনি কি করে? তোমার কাছ থেকে বাকিতে ক্রয় করে, তুমি হচ্ছে বাকিতে বিক্রয় করছো। তাহলে দেখো বিক্রয় হচ্ছে 30,000 টাকা, বিক্রয় হচ্ছে 30,000 টাকা। প্রাপ্য হিসাব বৃদ্ধি পাইছে কত? প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে 1,000 টাকা। বিক্রি তোমার প্রাপ্য হিসাব বৃদ্ধি পাইছে কত? 1,000 টাকা। তাহলে তুমি যদি 30,000 টাকার বিক্রি করো, 30,000 টাকার বিক্রি করছো, তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি কত টাকা? 1,000 টাকা। কত টাকা? 1,000 টাকা। প্রাপ্য হিসাব যদি বৃদ্ধি পায় 1,000 টাকা, তুমি যদি বাকিতে বিক্রি করতা, তাহলে 30,000 টাকাই কি হইতো? বাকিতে হইতো, এবং প্রাপ্য হিসাব বা তোমার দেনাদার বেড়ে যাইতো। তাহলে তোমার দেনাদার বাড়ছে 1,000 টাকা, তুমি বিক্রি করছো 30,000 টাকা, তাহলে পাইছো কত? 29,000 টাকা পাইছো তার কাছ থেকে, খরিদ্দারের কাছ থেকে কত পাইছো? 29,000 টাকা পাইছো। কত পাইছো? 29,000। তাহলে অ্যান্সার হবে 29,000। অ্যান্সার হবে কি? 29,000। অন্যান্য আইটেমগুলো তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া আছে, বা এই যে 13 নং প্রশ্নের জন্য দেওয়া আছে। তাহলে তোমাকে বুঝতে হবে কোনটা তোমার কাজে লাগবে, কোনটা কাজে লাগবে না। এরপরে দেখো সরবরাহকারীদেরকে নগদ প্রদানের পরিমাণ কত টাকা? তাহলে তোমার সরবরাহকারী কারা আছে? দেখো বিক্রিত পণ্যের ব্যয় আছে 15,000 টাকা, প্রদেয় হিসাব হ্রাস আছে 3,000 টাকা, মজুত পণ্য বৃদ্ধি আছে 6,000 টাকা। তাহলে তোমার যে বিক্রিত পণ্যের ব্যয় ছিল সেটা 15,000, তুমি মজুত পণ্য বৃদ্ধি করছো মানে আবারও ক্রয় করছো। মজুত পণ্য বৃদ্ধি মানে কি? আবারও ক্রয় করছো 6,000 টাকা, আর বিক্রিত পণ্যের ব্যয় যতটুকু তুমি বিক্রি করছো সেটা তো কিনছিলা, না কিনে তো আর বিক্রি করতে পারো নাই। যদি অবিরত মজুত পদ্ধতিতে হিসাব করো, তাহলে অবিরত মজুত পদ্ধতিতে হিসাব করলে ওইখানে মজুত পণ্য আছে 15,000 টাকা, যেটা তুমি কিনছো, আবার 6,000 টাকার হচ্ছে কিনছো। তাহলে এই দুইটা তুমি তোমার যে পাওনাদার আছে তার কাছ থেকে কিনছো বা সরবরাহকারীর কাছ থেকে কিনছো, তাহলে তুমি মোট কিনছো হচ্ছে কত? মোট কিনছো হচ্ছে 15 আর 6 21,000 টাকা। 15 আর 6 কত? 21,000 টাকার হচ্ছে তুমি পণ্য কিনছো। এই দুটো আসলে কোথা থেকে? 15 এবং 6, 21,000 টাকার পণ্য কিনছো। এখন প্রদেয় হিসাব হ্রাস পাইছে কত? প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে দেখো 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকা তুমি না প্রদান করলে তো হ্রাস পাইতো না, তুমি এই 3,000 টাকাও প্রদান করছো। তাহলে এই 3,000 টাকাও তুমি প্রদান করছো, তাহলে 3,000 টাকা তুমি প্রদেয় হিসাবকে আগে ছিল এটা তুমি প্রদান করে কমাইছো চলতি দায়, পাশাপাশি এই 15,000 এবং 6,000 টাকা তুমি পণ্য কিনে আনছো সরবরাহকারীর কাছ থেকে। তাহলে এই 21,000 টাকা এবং এই 3,000 টাকা তুমি হচ্ছে নগদে দিয়েছো। নগদে কি করেছো? নগদে দিয়েছো, নগদে দেওয়া হয়েছে। নগদে প্রদান লিখতে পারো, নগদে প্রদান। ওকে, তাহলে এটা হচ্ছে 24,000 টাকা। নগদে প্রদান কত? 24,000 টাকা, যেটা ঘতে অ্যান্সার কততে আছে? ঘ। ওকে, এরপরে উদ্দীপক পরে 14 ও 15 নং প্রশ্নের সমাধান করো। 1 জানুয়ারি 2018 তারিখে উজায়ন লিমিটেডের নগদ জমার উদ্বৃত্ত ছিল 25,000 টাকা, প্রাপ্য হিসাব 10,000 টাকা। উক্ত বছরে প্রতিষ্ঠানের অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ: নিট আয় 30,000 টাকা, লভ্যাংশ। আচ্ছা, আমরা প্রশ্নতে আগে যাই। প্রতিষ্ঠানের বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ কত? তাহলে বিনিয়োগ কার্যক্রম কোনগুলো আমরা একটু দেখি। দেখো প্রথমে নিট আয় বলছে, লভ্যাংশ প্রদান বলছে, এটা অর্থায়ন কার্যক্রম। সাধারণ শেয়ার ইস্যু, এটাও অর্থায়ন কার্যক্রম। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, তাহলে বিনিয়োগ যখন ক্রয় করছি তখন আমরা 1,60,000 টাকা
চলে গেছে, মাইনাস হয়ে গেছে, তাহলে এটা মাইনাস। এরপর দেখো মেশিন বিক্রয়, মেশিন যখন বিক্রি করছি তখন আমার কি হয়েছে, প্লাস হয়েছে, তখন আমার কি হয়েছে, প্লাস হয়েছে, এটা প্লাস হয়েছে। তাহলে উপরেরটা মাইনাস, নিচেরটা প্লাস, এই দুইটাই আছে বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ কার্যক্রমের অংশ আছে কোনটা, এই বিনিয়োগ ক্রয় এবং হচ্ছে মেশিন বিক্রয়। তাহলে এই দুইটা আমরা যোগ বিয়োগ করবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে দেখো কত আসে, 160 থেকে যদি 90 বাদ দিই 70,000 মাইনাস, 70,000 কি মাইনাস। তো এখানে দেখো 70,000 আছে, 70,000ই অ্যান্সার দিব। যদি কখনো মাইনাস পাও সেটা দাগাবা, মাইনাস বা হ্রাস যদি পাও সেটা দাগাবা। ওকে, পরের প্রশ্নে যাই। প্রতিষ্ঠানের পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহের পরিমাণ কত? তাহলে পরিচালনের ক্ষেত্রে আমাদের কি হয়, পরিচালনের ক্ষেত্রে এই যে প্রাপ্য হিসাব যাবে, তো প্রাপ্য হিসাব হ্রাস হইলো নাকি বৃদ্ধি পাইলো আমরা একটু দেখি। প্রাপ্য হিসাব এটা হচ্ছে শুরুরটা, এটা হচ্ছে কি 1 জানুয়ারি মানে শুরুতে ছিল 10,000 টাকা, আর পরবর্তী প্রাপ্য হিসাব কি আছে এই প্রশ্নে, আছে 31 তারিখেরটা আছে। তাহলে 28,000 হচ্ছে আমাদের শেষে, তাহলে 18,000 টাকা কি হয়েছে, প্রাপ্য হিসাব বাড়ছে। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি মানে নগদ কমে যাওয়া, তাহলে 18,000 টাকা মাইনাস লিখবো, কি লিখবো, মাইনাস 18,000, মাইনাস 18 ব্র্যাকেটে দিতে পারো। তাহলে 18,000 টাকা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম হতে মাইনাস। এরপরে দেখো আর কি আছে পরিচালন কার্যক্রমে, নিট আয়। নিট আয় হচ্ছে আমাদেরকে কি করতে হয়, যোগ করতে হয়। নিট আয় কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 30,000 দিয়ে আমরা শুরু করব, 30,000 দিয়ে আমরা শুরু করব, যেটা এতক্ষণ ওই যে ছকে আমরা যে ম্যাথ করলাম সেরকম আর কি। 30,000 দিয়ে শুরু করব, 18,000 মাইনাস করবো। এরপরে দেখি লভ্যাংশ হচ্ছে অর্থায়ন কার্যক্রম, এটা লাগবে না। সাধারণ শেয়ার হিসেবে এটা অর্থায়ন কার্যক্রম লাগবে না। বিনিয়োগ এই দুটা লাগবে না। অবচয় খরচ আমাদেরকে যোগ করতে হয়। অবচয় খরচ কি করতে হয়, যোগ করতে হয়। পরিচালন কার্যক্রমে বের করার সময় যোগ করতে হয়। তাহলে এটা হচ্ছে 10,000, এটা হচ্ছে প্লাস 10,000। ওকে, প্লাস 10,000। ওকে, এরপরে দেখো প্রাপ্য হিসাবে যে এগুলো সবই করে ফেলছি, তাহলে যোগ বিয়োগ করলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 30 থেকে 18 মাইনাস করো 12, 12 আর 10 হচ্ছে 22,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। 12 আর 10 হচ্ছে 22,000 হচ্ছে আমাদের অ্যান্সার। 22,000 হচ্ছে পরিচালন কার্যক্রম। পরিচালন যারা ম্যাথস এতক্ষণ ধরে সৃজনশীল যারা করছো তাদের এইটুকু বের করতে কোনো অসুবিধাই হওয়ার কথা না। তো যারা সৃজনশীল দেখো নাই তারা সৃজনশীলটা একটু দেখো, দুইটা সৃজনশীলের ক্ষেত্রে এই পরিচালন কার্যক্রম আমি করিয়েছি। তো এই পরিচালন কার্যক্রম এখানেও বোঝালাম, তোমাদের যদি আরও ক্লিয়ার করে বুঝতে হয় তাহলে সৃজনশীলটা দেখতে হবে। ওকে, এরপর 16তে যাই। প্রদেয় বিল পরিশোধ করলে নগদ প্রবাহ বিবরণীর কোন অংশ প্রবাহিত হয়? প্রদেয় বিল পরিশোধ করলে, তাহলে প্রদেয় বিল পরিশোধ করলে, প্রদেয় বিল হচ্ছে একটা দায়, তাহলে দায় হচ্ছে আমাদের চলতি দায় হচ্ছে যায় কোথায়, চলতি দায় হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রমে। কোথায় যায়, পরিচালন কার্যক্রমে। তাহলে অ্যান্সার হবে পরিচালন কার্যক্রম। 17তে যদি যাই, মিস্টার জাহিদ সাধনা ফাইন্যান্সিং লিমিটেডের ক্যাশ ম্যানেজার, তার কোম্পানিতে সংগঠিত লেনদেনগুলো হচ্ছে কি কি আছে আমরা পরে পড়ি। আগে দেখি উক্ত কোম্পানির নগদ প্রবাহ কত টাকা। আচ্ছা, নগদ প্রবাহ দেখতে গেলে সবগুলোই দেখতে হবে। বলছে সম্পত্তি বিক্রয়, সম্পত্তি বিক্রয় করলে আমাদের 5 লক্ষ টাকা আসে, তাহলে এই 5 লক্ষ টাকা আমাদের প্লাস, 5 লক্ষ টাকা প্লাস। ওকে, এরপরে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি 2,20,000, তাহলে প্রাপ্য হিসাব কমে গেলে আমাদের হচ্ছে এটাও প্লাস হয়, 2,20,000 লিখলাম। শেয়ার ইস্যু করলেও আমরা টাকা পাই, শেয়ার ইস্যু করলেও আমরা কি পাই, টাকা পাই, 3 লক্ষ টাকা। ওকে, এর 30,000 লিখছে, 3 লক্ষ টাকা। এরপর দেখো এরপর বলছে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় করলে আমাদের টাকা চলে যায়। ওকে, 1 লক্ষ। তাহলে এইগুলো যোগ বিয়োগ করি আমরা, 5, 50 আর 22 হচ্ছে 72, 72 আর 30 হচ্ছে 72 আর 30 1,02,000, তাহলে 92,000, 92 মানে 9,20,000। এগুলো যোগ বিয়োগ করলে কত হয়, 9,20,000 হচ্ছে আমাদের নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ এটা হচ্ছে কি, নগদ আন্তঃপ্রবাহ। প্লাসে থাকা মানে কি, নগদ আন্তঃপ্রবাহ। ওকে, তাহলে নগদ আন্তঃপ্রবাহ কত, 9,20,000 টাকা। এরপর 18তে যদি যাই, নগদান প্রবাহ বিবরণী বা নগদ প্রবাহ বিবরণী নগদ অবস্থার মূল্যায়ন করে। নগদ অবস্থার প্রাপ্তি এবং প্রদান মূল্যায়ন করাই হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর মূল কাজ। কারবারের মোট মুনাফা নির্ণয় করে। দেখো কারবারের মোট মুনাফা কে নির্ণয় করে, বিশদ আয় বিবরণী। কে করে, বিশদ আয় বিবরণী, আয় বিবরণী করে। তাহলে এটা নগদ প্রবাহ বিবরণীর কোনো কাজ না। নিট নগদ পরিবর্তন প্রকাশ করে, এটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর কাজ। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। 19-এ যদি যাই, ভূমি ক্রয় এত টাকা, আমরা আগে দেখবো কি কার্যক্রম বলছে। অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তাহলে অর্থায়ন বাদে যেগুলো আছে ওগুলো আমরা পড়বো না আপাতত। তাহলে ভূমি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, প্রাপ্য হিসাব হচ্ছে পরিচালন কার্যক্রম, শেয়ার ইস্যু হচ্ছে আমাদের অর্থায়ন। তাহলে এটা আমাদের লাগবে, শেয়ার ইস্যুটা লাগবে। শেয়ার ইস্যু হচ্ছে 2 লক্ষ টাকা, লভ্যাংশ প্রদান 10,000 টাকা। প্রাথমিক খরচের অবলোপন অবচয় হচ্ছে পরিচালন কার্যক্রম, তাহলে এটাও লাগবে না আপাতত। তাহলে আমাদের অর্থায়ন কার্যক্রম পাইছি দুইটা, একটা শেয়ার ইস্যু আর একটা হচ্ছে লভ্যাংশ প্রদান, এই দুইটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম। আচ্ছা, তাহলে শেয়ার ইস্যু করলে আমাদের টাকা বাড়ে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আমাদের প্লাস হইলো, 2 লক্ষ টাকা কি হলো, প্লাস হইলো। লভ্যাংশ প্রদান করলে আমাদের টাকা চলে যায়, তাহলে 10,000 টাকা মাইনাস হইলো। তাহলে কত হবে, 1,90,000 টাকা, 1,90,000
90,000 টাকা, 1,90,000 টাকা কোথায় আছে? কতে আছে, তাহলে ক হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমাদের 20 নং হয়ে যাইতে হবে। 20 নং এ বলতেছে পরিচালন কার্যক্রম। তাহলে পরিচালন কার্যক্রমে কি কি যায়? ভূমি ক্রয় যায় না। প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলে আমাদের কি হয়? চলতি সম্পদ বাড়ে, চলতি সম্পদ বাড়লে আমাদের নগদ টাকা চলে যায়। তাহলে 50,000 হচ্ছে আমাদের মাইনাস। এই 50,000 আমাদের কি? এই 50,000 হচ্ছে আমাদের মাইনাস হবে। 50,000 কি হবে? মাইনাস হবে। এই 50,000 আমাদের মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস করতে হবে। ওকে, এরপরে দেখো আর কি আছে পরিচালন কার্যক্রমে, আর কি আছে? প্রাথমিক খরচের অবলোপন। অবলোপন হচ্ছে যোগ হয়। অবলোপন কি হয়? যোগ হয় পরিচালন কার্যক্রমে। তাহলে 50,000 মাইনাস 30,000 প্লাস 50,000 মাইনাস 50,000 মাইনাস প্লাস 30,000 প্লাস কত? 30,000। আর কোনো পরিচালন কার্যক্রম পাই নাই। তাহলে 20,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 20,000 টাকা বহিঃপ্রবাহ। এটা কি? বহিঃপ্রবাহ, বহিঃপ্রবাহ। ওকে, তাহলে 20,000 আছে ঘতে, 20,000 আছে ঘতে, তাহলে অ্যান্সার হচ্ছে 20,000। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমাদের ক্লাস একেবারে শেষ পর্যায়ে। আজকের ক্লাসে তোমাদের নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে টপিকগুলো ক্লিয়ার করেছি, 2টা পূর্ণাঙ্গ সৃজনশীল করিয়েছি এবং 20টি এমসিকিউ করিয়েছি। তো আশা করি সবগুলো টপিক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমাদের কাছে অনুরোধ থাকবে এই ক্লাসটা করে তোমরা হচ্ছে পুরো বিষয়টা, পুরো নগদ প্রবাহ বিবরণীটা প্র্যাকটিস করবা এবং তোমার যারা বন্ধুরা রয়েছে তাদের ক্লাসটা শেয়ার করে দিবা, তাদেরকে মেনশন করে দিবা। তো আজকের মতো এখানেই শেষ হচ্ছে। পরবর্তীতে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো চ্যাপ্টারে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।